দেন আফটার দ্য 10th ইয়ার, 10th ইয়ার মানে হচ্ছে 10 বছরের পর, দ্য প্রিজনার মানে এখানে দ্য লয়ার, অর্থাৎ প্রিজনার মানে যে প্রিজনের মধ্যে থাকেন, ঠিক আছে, অর্থাৎ এখানে দ্য লয়ার স্যাট বসেছিলেন, ইন মুভেলি অর্থাৎ যেন মুভ করছেন না, ঠিক আছে, অ্যাট দ্য টেবিলেতে, অর্থাৎ উনি 10 বছরের পর মানে টেবিলে বসেছিলেন, এর অর্থ এটাই বোঝাচ্ছে যে উনি কোনো একটা বিষয় পড়ছিলেন ওই টেবিলেতে, ওকে। অ্যান্ড রিড নাথিং মানে আর কিছুই পড়ছিলেন না, বাট দ্য গসপেল অর্থাৎ গসপেল ছাড়া উনি আর কিছুই পড়ছিলেন না, ঠিক আছে। নেক্সট দেখো, যে 10ম বছরে বন্দি কিসের বই পড়ছিলেন, অ্যান্সারটা কি গসপেল বা বাইবেলের বাণী। ইট সিম স্ট্রেঞ্জ অর্থাৎ এটা অদ্ভুত মনে হচ্ছে, সিমড মানে হচ্ছে অনুমান করা বা মনে হওয়া, ঠিক আছে, টু দ্য ব্যাংকারের কাছে, তাহলে ব্যাংকারের এখানে এবার কিন্তু ব্যাংকার লয়ারের দিকে ধ্যান দিচ্ছে, এই জিনিসগুলো আস্তে আস্তে একটু নোটিসে রাখবে, কারণ এই জায়গা থেকে যখন অ্যাসারশন রিজনের কোশ্চেনগুলো হচ্ছে অনেকে আটকে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যাংকারের দিকে ধ্যান দিচ্ছেন, দ্যাট যে আ ম্যান একজন মানুষ, হু ইন 4 ইয়ার্স যে 4 বছরে হ্যাড মাস্টার্ড মানে হচ্ছে কোনো কিছুতে পাণ্ডিত্য অর্জন করা, 600 লার্নড ভলিউমস অর্থাৎ 600 লার্ন ভলিউমস মানে হচ্ছে 600টা বই উনি লার্ন করেছেন, ঠিক আছে। শুড ওয়েস্ট করছেন নিয়ারলি আ ইয়ার 1 বছর ধরে, ওভার ওয়ান থিন বুক অর্থাৎ একটা পাতলা বই, ইজি অফ কম্প্রিহেনশন মানে হচ্ছে কোনো কিছুকে বোঝার ক্ষমতা, যেমন তোমাদের আনসিনটাকে কি বলে, কম্প্রিহেনশন বলে, এখন আর আনসিন বলে না, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ তুমি একটা জিনিসকে রিড করে সেটা কতটা বুঝতে পারছো, কম্প্রিহেনশন মানে বোঝার ক্ষমতা। অর্থাৎ এখানে বলছে যে ব্যাংকারের কাছে এটা স্ট্রেঞ্জ লাগছে যে মানুষটা 4 বছরে 600টা বই পড়ে উঠতে পারেন, 600টা বই বুঝতে পারেন, যেগুলো অ্যাকাডেমিক বুক অর্থাৎ মানে হিস্ট্রি বলো ভাষার বইগুলো, সেগুলো তো বেশি কম্প্রিহেনশনের দিক থেকে শক্ত হয়, সেই বইগুলো যখন উনি পড়ে উঠতে পারলেন, কিন্তু একটা পাতলা বই যেটা গসপেল, যেটা কম্প্রিহেনশনের দিক থেকে বোঝার দিক থেকে খুব সহজ, সেই বইটা নিয়ে উনি কেন 1 বছর আটকে নেন, নিয়ারলি আ ইয়ার অর্থাৎ 1 বছর। তো এখান থেকে কম করে 3টে কোশ্চেন হতে পারে। প্রথম কথা যে উনি কতদিন একটা বইকে রিড করছিলেন যে 10ম বছরে, আর আরেকটা হচ্ছে এখান থেকে যে 10ম বছরে যে বইটা পড়ছিল সেই বইটার নাম কি ছিল, আর আরেকটা বিষয় এটা কম্প্রিহেনশনের দিক থেকে বোঝার দিক থেকে কেমন ছিল, আর এর বইটা থিন ছিল নাকি মানে মোটা ছিল, ঠিক আছে, বা ভলিউমটা বেশি ছিল। নেক্সট দেখো, থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস, এই ফলোড কথাটার অর্থ আগে একটু বোঝো। ফলোড মানে হচ্ছে কোনো কাউকে অনুসরণ করা, ঠিক আছে, ধরো একজন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, তাকে দেখে আরও দুজন পিছন দিকে আসছে, ঠিক একইভাবে এই যে গসপেল যে বইটা, এই যে বাইবেলের যাতে বাণী ছিল মেনলি, সে সেটা প্রথমে আছে, সেটা প্রথমে পড়ছেন, তারপর কি এই যে থিওলজি ধর্মতত্ত্ব, ঠিক আছে, অ্যাকচুয়ালি থিও মানে হয় গড, ঠিক আছে, এই যে থিও, এই থিও কথাটির অর্থ হচ্ছে গড, আর লজি মানে হচ্ছে বিদ্যা, অর্থাৎ এখানে ভগবানের বিদ্যা, যেটাকে এক কথায় আমি বলতে পারি ধর্মতত্ত্ব, ঠিক আছে। আর হিস্ট্রিজ অফ রিলিজিয়ন এই যে ধর্মের যে ইতিহাস, আমরা বিভিন্ন ইতিহাসের প্রশাসনিক ক্ষেত্রে যে আমাদের এই যে এখন প্রশাসনিক গঠনটা, ঠিক আছে, যে কেন্দ্রে একটা সরকার থাকবে, তারপরে স্টেটে একটা সরকার থাকবে, এর যেরকম একটা হিস্ট্রি আছে, সেরকমভাবে প্রত্যেকটা ধর্মের, তুমি যদি আমাদের হিন্দু ধর্মের দেখো বা মুসলিম বলো খ্রিস্টান বলো, প্রত্যেকটা ধর্মের একটা উৎপত্তির কারণ আছে, সেটাই হিস্ট্রির মধ্যে পড়ে, সেখান থেকেই জানা যায় যে সেই ধর্মটা কেন ফলো করা হয়, ঠিক আছে, তাই জন্য কি ধর্মতত্ত্ব, আর এদিকে হিস্ট্রিজ অফ রিলিজন ফলোড দ্য গসপেলস। এবার এখানে একটা কথা বলে রাখার, অনেকের হয়তো মনে হতে পারে যে আমাদের তো এমসিকিউ আসবে, আমাদের এত বোঝার কি দরকার আছে, কিন্তু তোমাদের একই সাথে মনে রাখা দরকার, তোমাদের কিন্তু স্টেটমেন্টগুলো খুব একটা সহজ থাকছে না, সেখান থেকে বেশ ঘুরিয়ে প্রশ্ন আসছে, আর বিশেষ করে অ্যাসারশন রিজন যখন আসবে, তখন কিন্তু শুধুমাত্র টেক্সচুয়াল যতটুকু পড়ছো ততটুকুতে কাজ হবে না, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে একটা যে এই বিবৃতি দিয়েছে এর কারণ হিসাবে কোনটা দিয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্যাখ্যা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো নেক্সট, ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ শেষের 2 বছরে, অফ হিজ কনফাইনমেন্ট অর্থাৎ তার বন্দির, দ্য প্রিজনার রেড
অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, অর্থাৎ ইমেন্স মানে প্রচুর আর কি, ঠিক আছে, প্রচুর পরিমাণ, কোয়ান্টিটি মানে জানো পরিমাণ, অর্থাৎ শেষের 2 বছরে প্রিজনার কী করছেন, অনেক বই পড়ছেন। ওকে, কোয়াইট ডিসক্রিমিনেটলি মানে হচ্ছে, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, মানে একটু ভেবে চিন্তেও না, কোয়াইট ডিসক্রিমিনেটলি, সরি কোথায় গেল, ডিসক্রিমিনেটলি মানে হয় যখন যে জিনিসকে বিভেদ করা হয়, ধরো আমি সাপোজ বলছি যে আমি এর সাথে মিশবো না, এটাকে ডিসক্রিমিনেট করছি, বৈষম্য আনছি। আর যখন ইনডিসক্রিমিনেটলি কথাটি ইউজ করা হচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে কোনো বাজ বিচার ছাড়া, যে আমি সকলের সাথে মিশছি ইন টার্মস অফ নাথিং লাইক রিলিজিয়ান অথবা এডুকেশন অর স্ট্যাটাস, এমনি কোনো যখন ব্যারিয়ার ছাড়া, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় সহজ বাংলায় যে কোনো বাদ বিচার ছাড়া, ঠিক আছে। অর্থাৎ উনি শেষের 2 বছরে মানে প্রচুর বই পড়ছেন, কিন্তু কোনো রকম ওর মধ্যে এরকম না যে ক্লাসিক, ফ্যান্টাস্টিক বা এই টাইপের, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাট ওয়ান টাইম, এক সময়ে, হি ওয়াজ বিজি, তিনি ব্যস্ত ছিলেন উইথ দ্য ন্যাচারাল সায়েন্সেস, অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের, অর্থাৎ যে স্বাভাবিক যে বিজ্ঞানের যে বইগুলো, ঠিক আছে, প্রাকৃতিক বিজ্ঞান যাকে বলা হয়। দেন হি উড আস্ক ফর, তারপর তিনি জিজ্ঞাসা করছেন কার কথা, বায়রন, এই যে একটু আগে বলছিলাম একজন বিখ্যাত রাইটার, অর শেক্সপিয়ার, ঠিক আছে, এই দুটো নাম একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে এই যে ন্যাচারাল সায়েন্স, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই তিনটে জিনিস, ন্যাচারাল সায়েন্সেস, প্রাকৃতিক বিজ্ঞানের যে বইগুলো তার মধ্যে ইনক্লুডিং কেমিস্ট্রি, আর তারপর বায়রন অ্যান্ড শেক্সপিয়ার, মানে এটা হচ্ছে লিটারেচারের দিক বা ভাষাগত দিকে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে, তো এই মিক্স হয়ে যাচ্ছে। তো এটার অ্যান্সার তোমরা একটু দেখো কি হবে, চ্যাট বক্সে লেখো। দিদি কি বললে? 11 দাগের যে কোয়েশ্চেনটা স্ক্রিনে শো করছে সেটার অ্যান্সার চ্যাট বক্সে লেখো, কেমন। এই পাতাটার মধ্যে জাস্ট এই কয়েকটা জায়গা থেকে মেনলি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্সার তোমাদের আসতে শুরু করেছে, যেটা বললাম ন্যাচারাল সায়েন্সেস, সাহিত্যের মধ্যে কোনটা পড়ছে, শেক্সপিয়ার অ্যান্ড বায়রন, দুজন। ঠিক আছে, চলো নেক্সট দেখো, দেয়ার ওয়ার নোটস মানে মানে বলতে পারো জাস্ট আমরা যেরকম পড়ার সময় নোট ডাউন করি সেরকম নোট, ওকে, কিছু একটা লেখা, ইন হুইচ, যেটাতে, হি ডিমান্ডেড, তিনি দাবি করেছিলেন, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, বুকস অন কেমিস্ট্রি, ঠিক আছে, বই যেগুলো কিসের ওপর থাকছে, কেমিস্ট্রির ওপর, অ্যান্ড আ ম্যানুয়াল অফ মেডিসিন, ম্যানুয়াল মানে হচ্ছে নির্দেশিকা, ঠিক আছে, নির্দেশ দেওয়া আর কি, ইনস্ট্রাকশন, মেডিসিন মানে ঔষধপত্র নিয়ে একটা বই, অ্যান্ড আর নোভেল, একটা নোভেল বা যেটাকে বাংলায় উপন্যাস বলা হয়, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফি অর থিওলজি, অর্থাৎ এমন কিছু গ্রন্থ যেগুলো দর্শনের ওপর থাকবে অথবা ধর্মতত্ত্বের ওপর। তো এই জায়গায় দেখো অনেক কিছু বললো, একটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, নেক্সট কি, আ ম্যানুয়াল অফ মেডিসিন, ওকে, তারপর কি, নোভেল, আর লাস্ট কি, ফিলোসফি অ্যান্ড থিওলজি, ফিলোসফি মানে দর্শন আর থিওলজি মানে ধর্মগ্রন্থ। এবার অনেকের এই জায়গায় মনে হতে পারে যে এই বইগুলোর কি বাংলা নাম মনে রাখতে হবে, তুমি যদি চাও মনে রাখতে পারো, আবার নাও পারো, কারণ ডাইরেক্ট সাবজেক্টের নামগুলো ইংলিশেই আসবে, দেখেই বুঝতে পারবে কেমিস্ট্রি, মেডিসিন, নোভেল, ফিলোসফি আর থিওলজি, এগুলোর কিন্তু বাংলা মনে রাখার কোনো মানে হয় না, ঠিক আছে, চাইলে মনে রাখতে পারো কিন্তু ম্যান্ডেটারি না। ওকে, নেক্সট দেখো, হিজ রিডিং সাজেস্টেড, অর্থাৎ তার এই যে পড়াশোনা, এই যে এতগুলো বইয়ের যে পড়াশোনা করছে, সাজেস্টেড ইঙ্গিত দেয়, ঠিক আছে, বা মনে করিয়ে দেয়, আ ম্যান, একজন মানুষ, সুইমিং ইন দ্য সি,
এখান থেকেই কোশ্চেন ছিল অনেকগুলো। সুইমিং ইন দ্য সি মানে হচ্ছে সমুদ্রে সাঁতার কাটছে। অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ, অর্থাৎ দ্য রেকেজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ, অফ হিজ শিপ তার জাহাজের, অর্থাৎ তার জাহাজটা ভেঙে গেছে আর সে ভেঙে যাওয়া অবস্থায় সে সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, ঠিক আছে। অ্যান্ড ট্রাইং টু সেভ, অর্থাৎ সে চেষ্টা করছে বাঁচানোর, হিজ লাইফ তার জীবনকে, বাই গ্রিডিলি, গ্রিডিলি মানে হচ্ছে লোভের সাথে বা খুব তীব্রভাবে চাওয়া, ক্লাচিং, ক্লাচিং মানে হচ্ছে আঁকড়ে ধরা, ঠিক আছে। ফার্স্ট অ্যাট ওয়ান্স পার, অ্যাট ওয়ান্স পার মানে হচ্ছে একটা অংশকে, অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার মানে এখানে একবার আঁকড়ে ধরতে চাইছে, এখানে একবার ধরে, যখন মানুষ ডুবতে থাকে সামনে যেটা পায় সেটা আঁকড়ে ধরতে চায়। এখানে কিছুটা বলতে পারো অস্তিত্ব সংকট, বিষয়টা এরকম হয়। একটা কনসেপ্ট আছে যে আমরা যখনই কিছু বাঁচি আমাদের অস্তিত্বের সাথে কিছু না কিছু একটা জড়িত থাকে। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরো তুমি এখন পড়াশোনা করছো, তোমার এখন পরিচয় কি স্টুডেন্ট। যখন তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে লোকজন জিজ্ঞেস করবে তুমি এখন কি করছো, এই কোশ্চেনটা, পড়াশোনার পর তুমি কি করছো, তুমি কোনো কিছু করছো না, এইটা বলতে গেলে তোমার মনের মধ্যে দেখবে একটা দ্বিধা হচ্ছে, তাহলে আমি কে, আমি কি করি। অর্থাৎ আমাদের কাজের সাথে, আমরা যে কাজটা করি, ঠিক আছে, তার সাথে আমাদের অস্তিত্বটা তৈরি হয়ে যায়। যেমন ধরো তুমি ধরো কোনো অনুষ্ঠানে গেলে তোমার ব্যাপারে কেউ কিছু একটা বলছে, হতে পারে সেটা পড়াশোনা রিলেটেড, হতে পারে সেটা বিউটি রিলেটেড, হতে পারে তুমি কোনো একটা কাজ করেছো যেটার জন্য তুমি খুব পপুলার বলতে পারো, ঠিক আছে। তো এইখানে এক একটা মানুষের অস্তিত্ব তৈরি হয়, ঠিক আছে। আর এটাই এখনকার মডার্ন ডেতে বলতে পারো আইডেন্টিটি নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, যে নিজের একটা পরিচয়, ঠিক আছে। আর এই জায়গাটা খুব হয় যখন তোমার মাধ্যমিক হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক হয়ে যাচ্ছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যে এরপর কি, তুমি এরপর কে, তোমার মানুষ তো ঠিক আছে সবাই মানুষ, কিন্তু এরপর কি, ঠিক এই জায়গাটাই ওনার সাথে হচ্ছে, যে উনি কি আসলে, উনি কি হতে চান, উনি ওনার জীবনে পারপোসটা কি, লক্ষ্যটা কি। তখন ঠিক এই টাইপেরই সিচুয়েশন ক্রিয়েট হয়। যারা কনফিউশন থাকো যে এটা করবো না এটা করবো, তারা এই জায়গাটা খুব ভালো করে রিলেট করতে পারো। তো এই জায়গাটার জন্য উনি ওনার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাচ্ছেন, যে কাজটা করার মাধ্যমে উনি একটা অর্থ খুঁজে পাবেন, যে যেখানে একটা বলতে পারো ভালো কিছু লাস্ট মুমেন্টে আসছে, ঠিক আছে। যেমন তোমাদের এই ধরো ইংলিশ ক্লাস করছো, রাইট, এর লাস্টে যদি এটাকে বিচার করে যে ইংলিশ কতটা শিখতে পারছো বা ক্লাসে কতটা নাম্বার, বিভিন্ন জনের বিভিন্ন উদ্দেশ্য আছে, কিছু জনের উদ্দেশ্য শুধু নাম্বারেই সীমিত থাকে, কিছু জন এর বিহন্ডে ভাবে, ঠিক আছে। তো উদ্দেশ্য কারো কিছু না কিছু আছে যার জন্যে তোমরা ক্লাসে জয়েন করেছো। আবার কেউ কেউ কি, পাস মার্কটা আমার উঠে যাক ব্যাস, নাহলে মা বাবা বকবে, তো এটাও একটা উদ্দেশ্য। তো সকলের উদ্দেশ্য আলাদা আলাদা হয়, তো সেটাই এখানে বলা হচ্ছে। এরপর নেক্সট দেখো, দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট, রিমেম্বার মানে হচ্ছে কোনো কিছুকে মনে করা, অল দিস মানে এই সমস্ত কিছু, অল মানে সমস্ত কিছু, অর্থাৎ এই সমস্ত কিছু এখন কিন্তু ঘটছে না, এই সমস্ত কিছু ওল্ড ব্যাংকার অর্থাৎ বৃদ্ধ ব্যাংকার ভাবছেন বসে বসে, ঠিক আছে। অ্যান্ড থট এবং সঙ্গে সঙ্গে আরও চিন্তা করছেন কি, মানে উনি ওনার চিন্তায় আছে, টুমরো অ্যাট 12 o'clock, অর্থাৎ এই যে সেই ডেটটা মনে আছে, কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। 1870, 14ই নভেম্বর 1970। হ্যাঁ 1870, এই 1870, 1870। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা ঠিক আছে, আমি জানতে চাইছি যে শেষ কখন হচ্ছিল, মনে আছে কারো? 14ই নভেম্বর 1850। 1885। তো 15 বছর, 15 বছর। 70-এ শুরু হচ্ছে, 85-তে শেষ হচ্ছে, কিন্তু ঠিক কটার সময়? 14 নভেম্বরের কটার সময়? 12টা। এবার সেই 15 বছর শেষ হতে চলেছে, ঠিক আছে, এবং 12টা সন্নিকটে। তো কি, টুমোরো অ্যাট 12 o'clock, ঠিক আছে, অর্থাৎ ঠিক তার আগের দিন 14ই নভেম্বরে শেষ হচ্ছে, মানে এটা 13ই নভেম্বরে উনি ভাবছেন রাত্রেবেলা বসে, যে আগামীকাল রাত্রির 12টার সময় হি উইল রিগেন, রিগেন মানে ফিরে পাবে, হিজ ফ্রিডম তার স্বাধীনতা, বাই আওয়ার এগ্রিমেন্ট আমাদের এই যে চুক্তি হয়েছিল, আই অট টু পে, আই অট টু পে মানে হচ্ছে আমাকে পে, অবশ্যই পে করতে হবে, দিতে হবে,
হিম তাকে 2 মিলিয়ন টাকা, যেটা শর্ত, সে কিন্তু তার শর্ত পূরণ করেছে। সে কিন্তু 15 বছর থেকেছে সেই লজের মধ্যে বা সেই ছোট্ট ঘরের মধ্যে, ঠিক আছে। এরপর সেই দিনটাই এসে গেছে, অবশেষে সে তার স্বাধীনতা ফিরে পাবে। আর এদিকে ব্যাংকারকে তার শর্ত অনুযায়ী 2 মিলিয়ন টাকা দিতে হবে, ঠিক আছে। এবার ব্যাংকার মানে এবার বলতে পারো সেই সিচুয়েশনে চলে এসছে। এবার আর কি আগেকার কথা আর ভাবছেন না, এবার তখন ভাবছে ইফ ইফ মানে যদি আই ডু পে হিম, আমি যদি তাকে পে করি, আই পে হিম আর আই ডু পে হিম এর মধ্যে পার্থক্য আছে। আই পে হিম মানে আমি যদি তাকে পে করি বা টাকাটা দিই, আর আই ডু পে হিম মানে হচ্ছে আমি যদি তাকে টাকাটা দিই, মানে জোর দিয়ে যখন বলা হয় তখন এই যে ওয়ার্ড ডু ইউজ করা হয়, ঠিক আছে। আর এছাড়া তো নেগেটিভের সাথে ডু নট হলে ডুটে ইউজ করা হয়। তো আমি যদি তাকে টাকাটা দিই, ইট ইজ অল ওভার। অল ওভার মানে কি এটা সমস্তটা চলে যাবে, এই যে সমস্ত কিছু ওভার মানে বলে না নাগালের বাইরে চলে যাবে, এই অবস্থাটা। উইথ মি আমার সাথে, আই শ্যাল বি, এই যে আমি হব, অর্থাৎ এখানে ব্যাংকারের অবস্থাটা কিরকম হবে এইখানটাই দেখার মতো, যে আটারলি রুন্ড, রুন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া, আর এখানে আটারলি, আটারলি মানে সম্পূর্ণভাবে, মানে আর কিছু বেঁচে থাকে, তার মানে দেখা যাচ্ছে ওনার ব্যাংক ব্যালেন্স একদম তলানিতে থেকেছে, অর্থাৎ এই যে পরিমাণ টাকা দিলে ওনার নিজের বলতে আর কিছু থাকবে না, উনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাবো যে মানুষটা একসময় টাকার অহংকারে একবারও না ভেবে, এতটাই ওনার টাকা ছিল, খামখেয়ালির বশে 2 মিলিয়ন টাকার মতো এতটা টাকা চ্যালেঞ্জ রাখছেন, কিন্তু এখন সময়ের ফেরে তার অবস্থাটা ঠিক কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই জন্যই বলে অহংকার ভালো, কিন্তু অহংকারই শুরু করে পতনের। তো এই পিকচারটা থেকে বুঝতে পারবে, যতক্ষণ তুমি অহংকার করছো ভেতরে সুপিরিয়ার সুপিরিয়ার ফিল হয়, জাস্ট লাইক আমি সব, আমি ছাড়া সব কিছু আর কি কেউ কিছুই না আর কি, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু হ্যাঁ, সেটা সাময়িক, এই জিনিসটা যে কোনো দিক থেকে হতে পারে, এটা অর্থের দিক থেকে হতে পারে, পড়াশোনার দিক থেকে হতে পারে, নাম্বার পাওয়ার ক্ষেত্রে, বিউটির দিক থেকে হতে পারে, সৌন্দর্যের দিক থেকে, অথবা কোনো খেলা বা কেউ যদি স্পোর্টসম্যান হয়, সে একসময় খুব খ্যাতি অর্জন করছে, পপুলারিটি, সেদিক থেকে হতে পারে, যে কোনো ফিল্ডে হতে পারে। তুমি আজকে যে ফিল্ডে একদম টপে আছো সেই ফিল্ডে তুমি এক জায়গায় নিচেও নামতে পারো, কিন্তু এই নিচে জায়গা থেকে ওঠে সেই যার মধ্যে থাকে বিনয় বা কৃতজ্ঞতা, ঠিক আছে। কারণ সে জানে যে আমি না সবাই পারি, আর যে শুধু ভাবে যে আমি পারি, সে কিন্তু এক জায়গায় গিয়ে নেমে যায়, তারপরেই শুরু হয় যে জিনিসটা, সেটা আমরা এবার দেখব। তো 15 বছর আগে অহংকারী কোটিপতি তার কি ধীরে ধীরে পতন ঘটছে, এবং তারপর সে কি হয়েছে, নিঃস্ব এবং ভীত, যে কথাটা আমি এর আগেরও কয়েকটা ক্লাসে বলেছিলাম, যে তুমি যদি নিউট্রাল থাকো না, তোমার ভয় থাকবে না নিচের দিকে পড়ার, তুমি তোমার মাইন্ডসেটের দিক থেকে, তুমি মনে কি ভাবছো, লোকে তোমার ব্যাপারে কি ভাবছে সেটা আলাদা কথা, কিন্তু তুমি যদি নিজের মন থেকে নিউট্রাল থাকো, যে হ্যাঁ পড়াশোনার বিস্তারটা এতটা আমি কিছুটা পেরেছি, আমি কৃতজ্ঞ যে আমার কাছে সুযোগ এসেছে আমি পেরেছি, কিন্তু ভাবো যে আমিই পেরেছি, এই যে একটা অহংকারের ভূত যখন, আর এটা তখনই হয় যখন ডিগ্রিটা মাথায় চাপতে থাকে, ডিগ্রিটা, নাম্বারটা, নিউমরিক্যালস যে জিনিসগুলো। তো সেই জায়গাটার পর কি, যখন এই জায়গায় তুমি উঠে গেছো, নিজেকে দেখছো, তখনই তোমার কিন্তু পড়ার ভয় থাকবে, আর যে সবসময় মাটির সাথে থাকে তার কিন্তু পড়ার ভয় থাকে না। সেই জিনিসটাই হচ্ছে ব্যাংকারের সাথে, নিঃস্ব এবং ভীত। এবার এই গল্পগুলো তোমাদের এই ক্লাস 12-এ কেন দিয়েছে, কারণ এই সময়টা হচ্ছে আমাদের যৌবনের সময়, আমরা জাস্ট একটা বলে না, কি একটা কথা আছে, প্রবাদ আছে, যাই হোক মনে পড়ছে না, যে যে কোনো বিষয়কেই আর কি খুব তুচ্ছ মনে হয়, যে আমি সব, এরকম একটা যৌবনের একটা ব্যাপার আছে, যেহেতু শক্তি থাকে গায়ে, যে আমি সব কিছু পারবো, এরকম একটা টেন্ডেন্সি। তো সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে, কারণ বয়সের সাথে সাথে যখন শারীরিকভাবেও, যখন সৌন্দর্যের কথা বলো, শারীরিক ক্ষমতার দিক থেকে অহংকার হয় অনেকের, তো সেই দিক থেকে প্রত্যেকটা জিনিসের সময়ের সাথে সাথে কমতে থাকে। ইভেন তুমি যদি পড়াশোনার বিষয়টাও বলো, তুমি যদি চর্চা না করো না, তুমি কতই ডিগ্রি পিএইচডি করে রেখে দাও না, সেটার ভ্যালু কমতেই থাকবে। তো সব জিনিসেরই সময়ের সাথে কমতে থাকে। তো সেই জায়গাটাই এখানে আমরা দেখব, তার মনের মধ্যে কিভাবে ভয়টাকে আনছে। 15 years বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স, তার যে এই লক্ষাধিক টাকা ছিল, হ্যাড বিন বিয়ন্ড ইজ রেকর্নিং, অর্থাৎ তার কি অগণিত, এটা প্রথম দিকেও আমরা পড়েছিলাম, যেটা কাউন্ট করা যেত না, এতটাই টাকার পরিমাণ ছিল। নাও হি ওয়াজ অ্যাফ্রেড, সে এখন অ্যাফ্রেড মানে ভীত, সে এখন ভীত হচ্ছে কি জন্য, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করতে,
হুইচ ওয়ার গেটার মানে কোনটা মহৎ ছিল, হিজ ডেপথস, এই যে এইটা, অর হিজ অ্যাসেটস। ঠিক আছে, ডেপথস মানে হচ্ছে কোনো কিছুকে যখন ঋণে রাখা বা বাজি রাখা, আর অ্যাসেট মানে হচ্ছে অ্যাকচুয়াল সম্পদ। ঠিক আছে, দেখো নেক্সট দেখো এবার কিভাবে এই জিনিসটা হয়। ডেসপারেট মানে বেপরোয়া, কোনো কিছু তোয়াক্কা না করা, ওই যে বলে যে জিনিসটা কাউকে না মানা। দেখবে এটাকে কিন্তু খুব ছোটরাও করে না, আর যাদের খুব বয়স হয়ে যায় তারা করে না, করে আমাদের এই যে যারা থাকে, এই যে বিশেষ করে বলতে পারো ক্লাস 9-এর থেকে শুরু হয়, ক্লাস 9 থেকে আর এদিকে 25-26 এই রেঞ্জের মধ্যে, খুব বেশি হলে 30, এই রেঞ্জের মধ্যে যারা থাকে ডেসপারেট, কাউকে মানবে না। ঠিক আছে, তার মধ্যে আমিও পড়ি। যাই হোক, ডেসপারেট গ্যাম্বলিং, কিন্তু এখানে উনি কি হচ্ছে জুয়া খেলছেন ডেসপারেট ভাবে, কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়া, কি হবে না হবে আগে কিছু না ভেবে। মানে এখন এই বয়সে অনেকে মানে বলতে পারো নিজের লাইফের সাথেও এটা আমরা করে থাকি, যা হবে দেখা যাবে, আমাদের যেটা মন করছে, যেটা ইচ্ছে যাচ্ছে, যেখানে যেতে ইচ্ছা করছে, যাকে যেটা বলতে ইচ্ছা করছে, যার প্রতি রাগ থাকলে ক্ষমতার জোরে যেটা করে নিতে ইচ্ছা করছে সেটা করে নে, আগে কিছু ভাবে না, যেটা মন করছে সেটা করে নিচ্ছে, সেটাকে বলছে ডেসপারেটনেস, বেপরোয়া। আর এখানে উনি কীভাবে বেপরোয়া হচ্ছে, গ্যাম্বলিং মানে জুয়া খেলে, অন দ্য স্টক এক্সচেঞ্জ। এই যে স্টক এক্সচেঞ্জ ব্যাপারটা হচ্ছে অর্থনীতির একটা অংশ। স্টক এক্সচেঞ্জ মানে বিষয়টা ধরো এরকম যে ধরো আমি একটা কোম্পানি রান করছি, সেই কোম্পানির কিছুটা অংশ আমি সেটাকে বিক্রি করছি, ঠিক আছে, আর অন্যজনে কিনছে, অর্থাৎ সেই যেটুকুনি অংশ আমি বিক্রি করছি সেই অংশটাকে বলা হয় স্টক। ঠিক আছে, আর এক্সচেঞ্জ মানে হচ্ছে তাকে দিয়ে দেয়, এই যে কেনা বেচার যে ব্যাপারটা। আর যারা এই স্টক এক্সচেঞ্জ করে তারা যখন টাকাটা লাগায় তার যে প্রফিটটা হয় তারাই পায়। ধর আমি এই এতটুকু অংশ যাকে দিলাম, ঠিক আছে, সেটা তার অধিকারে হয়ে গেল, এই এতটুকু অংশ থেকে আমি যতটুকুখানি প্রফিট আর্ন করলাম সেই প্রফিটটা বা লাভটা তার হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে স্টকের কনসেপ্ট, যে একটা কোম্পানির একটা ভাগ। ঠিক আছে, তো এই স্টক এক্সচেঞ্জে উনি জুয়া খেলেন, এবার জুয়া খেলার কথাটার অর্থ এরকম, উনি ভাবনা চিন্তা করলেন যে কোনো কোম্পানি থেকে উনি স্টক কিনতে থাকলেন বা বিক্রি করতে থাকলেন। ঠিক আছে, এতটুকু শুধু মনে রাখবো, স্টক এক্সচেঞ্জ যদি নাকি বিশেষ কিছু বুঝতে পারো। আর হলো ওয়াইল্ড স্পেকুলেশন, আর এখানে কি হলো উন্মাদভাবে, মানে মানে বন্যভাবে, কিছু ভাবনা চিন্তা নেই, মানে যা মনে হচ্ছে সেরকমভাবে স্পেকুলেশন করছেন, অর্থাৎ বিনিয়োগ করছেন। এই যে বলে বিনিয়োগ করার অর্থ এরকম, কিনছেন, স্টক কিনছেন কোনো একটা কোম্পানির, মানে যে কোনো কোম্পানিটা প্রফিট করবে কি লস করবে কোনো লেনা দেনা নেই, উনি কিনে নিচ্ছেন। আর সেটাকে কীভাবে কিনছেন, স্পেকুলেশন, এর অর্থ হচ্ছে টাকা দিচ্ছেন বা বিনিয়োগ করা। অ্যান্ড দ্য, এইখানটা যারা বুঝতে পারবে না জিনিসগুলো, একটু অর্থনীতি ইকোনমিক্স যাদের আছে তারা একটু বুঝতে পারবে। অ্যান্ড এখানটা শুধু এইটুখানি মনে রাখবে, স্টক এক্সচেঞ্জ। সাহিত্য বিষয়টা এরকম যে সব বিষয়কে নিয়ে ও কথা বলে। তো যাই হোক, আর এরপর কি দেখা যাচ্ছে, উনি তো ইনভেস্ট করে দিলেন, আর এক্সাইটেবিলিটি, অর্থাৎ ওনার মধ্যে যেহেতু অহংকার হয়ে গেছে যে আমি যাইতেই হাত দিই তাই সোনা হয়ে যাবে, আমি তাতেই জিতবো, উনি আর ভাবনা চিন্তা করছেন না, এই যে এক্সাইটমেন্ট ওনার মধ্যে, হুইচ হি কুড নট গেট, আচ্ছা, যেটা তিনি আর কি পরবর্তীতে আর পারছেন না, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স। ঠিক আছে, যেটা উনি শেষের দিকে যখন পরবর্তী বিষয়গুলো আসছে, অ্যাডভান্সিং মানে হচ্ছে যেগুলো সামনে আসছে, এখানে একটু টার্মগুলো বলতে পারে একটু বড় বড় আছে, 2-3 বার পড়লে হয়ে যাবে, শুধু এখন বোঝার চেষ্টা করো। অর্থাৎ সেই অ্যাডভান্সিং ইয়ার বা যে ইয়ারগুলো সামনে আসছে সেই জায়গাতে উনি কি করছে আর পারছেন না, এই যে বিষয়গুলো তার প্রথম দিকে ছিল, অর্থাৎ তার পতন শুরু হয়ে গেছে। হ্যাট বাই ডিগ্রিস, অর্থাৎ এখানে ডিগ্রিস মানে হচ্ছে ধাপে ধাপে, লেট টু মানে হচ্ছে কোনো একটা দিকে যাওয়া, দ্য ডেক্লাইন মানে হচ্ছে ধ্বংসের, অফ হিজ ফরচুন, তার এই যে ভাগ্য বা সম্পদ ছিল সেটার আস্তে আস্তে পতন ঘটছে। বোঝা গেছে এই লাইনটা একটু তুলনামূলক লেভেলটা বাড়া, একটু বলবে এই জায়গাটা, তারপর নেক্সট লাইনে যাব। ওকে, কারো যদি কোনো ডাউট থাকে, কোনো বলো না লাইনটা ম্যাম, আরেকবার বলুন। ওকে 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 দেখো, আচ্ছা আমি এখান থেকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা দেখো, ডেসপারেট গ্যাম্বলিং মানে হচ্ছে বেপরোয়াভাবে জুয়া খেলা, অন দ্য স্টক এক্সচেঞ্জ মানে ভাবো যে এটা হচ্ছে যে ওনার একটা প্রফেশন বা কাজ, স্টক এক্সচেঞ্জ করা, ঠিক আছে, মানে স্টকটা কেনা বেচা।
তারপর কি এটা হচ্ছে ওয়াইল্ড স্পেকুলেশন অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, অর্থাৎ উনি এই যে স্টকের এখানে কনসেপ্টটা বোঝা যাচ্ছে, একটা কোম্পানির অংশ উনি কিনছেন আবার বিক্রি করছেন, অর্থাৎ এই যে স্পেকুলেশন মানে হচ্ছে উনি কিনছেন, এইটুখানি বোঝো। কোনো কিছু একটা কিনছেন, ধরো উনি পেনই ধরো তুমি, অর্থাৎ এই যে স্টক এক্সচেঞ্জ মানে তুমি পেন এক্সচেঞ্জ ধরো, স্টকের জায়গায় পেন বসিয়ে দাও, উনি পেনটাকে কিনছেন অর্থাৎ কিনে উনি বিক্রি করবেন, ওখান থেকে লাভ করবেন, অর্থাৎ এইটা কি পেনটা উনি র্যান্ডম কিনছেন, কোনো ভাবনা চিন্তা না করে যে এই পেনটা বাজারে চলবে কি চলবে না, এটা হচ্ছে স্পেকুলেশন মানে হচ্ছে বিনিয়োগ। আর এটাকে বলছে ওয়াইল্ড মানে ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। দ্য এক্সাইটেবিলিটি অর্থাৎ যে উত্তেজিত স্বভাব মানে কোনো কিছু না ভাবা, মানে স্থির না থাকা, হুইচ হি কুড নট গেট ওভার, যেটা তিনি কিন্তু আর পরবর্তীতে পারছেন না, তখন কি হচ্ছে হ্যাট বাই ডিক্রিস মানে হচ্ছে ধাপে ধাপে, লেট টু তাকে নিয়ে যাচ্ছে, লেট মানে কোনো দিকে ধাবিত করা, দ্য ডেক্লাইন ধ্বংসের, অফিস ফরচুন তার পতনে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, তার এই যে বেপরোয়াভাবে জুয়া খেলার স্বভাবটা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের অভ্যেসটা, তারপরে তার এই যে উত্তেজিত স্বভাব, এই পুরো জিনিসটা তাকে বেশি দিনও আর থাকছে না, এবং সেটাকে এই যে সামনে অ্যাডভান্সিং ইয়ার্স মানে সামনের বছরগুলিকে কোথায় নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, তার ফরচুনের শেষ, ঠিক আছে, অর্থাৎ তার টাকা ডুবতে বসেছে। যদি ধরো না তুমি একটা পেন কিনলে কোনো কিছু না ভেবেই, যে এটা ঠিক আছে আমার পছন্দ হয়েছে আমি কিনে নিলাম, এবার তুমি গিয়ে দেখলে মার্কেটে চলছে না, তুমি অর্থাৎ এই যে টাকাটা বিনিয়োগ করলে ভেবেছিলে যে সেখান থেকে রিটার্ন আসবে, কিছু টাকা তুমি পাবে, বিক্রি হচ্ছে না, টাকা তুমি পাবে, তো আস্তে আস্তে কি তুমি যে টাকাটা দিলে সেই টাকাটা তোমার লসে গেল, তাহলে এইভাবে কি তোমার যে টাকাটা ছিল সেই টাকার পরিমাণটা কমতে থাকছে, তাই তো। তো এখানে স্টকের জায়গায় পেন বসিয়ে দেখবে, তাহলে আশা করছি বিষয়টা মানে খেলাই বলছি, মানে এখানে বিষয়টা ক্লিয়ার হবে, গ্যাম্বলিং দেখে খেলা খেলা মাথায় ঘুরছে না। দেখো, তো এখানে 1885 মানে 15 বছরের মধ্যে ওনার নিয়তি একদম ওপর থেকে একদম ডাইরেক্ট নিচে। আর এখানে আবার একইভাবে আমরা দেখতে পাবো ঠিক উল্টো সিনারিও ঘটছে, এখানে যে বন্দি যিনি ওই ছোট্ট একটা ঘরের মধ্যে থাকছেন, ওনার একাকিত্বকে কাটিয়ে ওঠার জন্য যে পন্থা অবলম্বন করছেন, সেইখান থেকে উনি কিন্তু উত্তরণের দিকে যাচ্ছে, কিভাবে উনি বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করছেন। জ্ঞান অর্জন মানে এরকম না আমরা যেটা আর কি ভাবি, যে আমরা ক্লাস 10 ক্লিয়ার হয়ে গেল, 12 ক্লিয়ার হয়ে গেল, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিএড, এমএ, এত ডিগ্রি, ঠিক আছে, এটার মানে কি হচ্ছে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কতটা শিখতে পারছি, কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম বেশিরভাগটাই মুখস্থ ভিত্তিক, যার কারণে আমাদের পরে গিয়ে বেকারত্বের সম্মুখীন হতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যারা স্কিল অর্জন করছে না, দক্ষতা অর্জন করছে না। তো যাই হোক বিষয়টা, কিন্তু এখানে উনি তো ওরকম কিছু করছেন না, কোনো ডিগ্রি অর্জনের জন্য, কোনো পাস করার জন্য উনি তো পড়ছিলেন না, উনি জ্ঞান অর্জনের জন্য, যেটা আসল উদ্দেশ্য, ঠিক আছে। এই পড়াটা শুনে যেটা আমি বারবার বলি স্ট্রং রুটের ক্ষেত্রে বেশিরভাগ যে বিষয়টা, যে তুমি জিনিসটা কি শিখছো, এখান থেকে নাম্বার পাবে তুমি 40 পাবে, দ্যাটস ওকে, দ্যাটস গ্রেট, কিন্তু তুমি এখান থেকে তোমার লাইফের জন্য কি নিতে পারছো, তুমি এটা পড়ার পরও কি লাইফে যে কোনো জিনিসের জন্য সুপিরিয়র ফিল করবে, নাকি তুমি জিনিসটা ভাববে নিজের আচরণগুলো নিয়ে ভাববে, যে আচ্ছা ঠিক আছে আজকে আমি এই জিনিসটা নিয়ে সুপিরিয়র ফিল করছি, আমার সামনে যখন ঠিক এই একটা পার্টিকুলার বিষয়ে আরও একজন কেউ সুপিরিয়র আসবে, সে যদি আমি যারা আমার কাছে যখন কেউ পারে না আমি তাদের সাথে যে বিহেভিয়ারটা করি, আমার সামনে যখন সেই সুপিরিয়র মানুষটা এসে আমার সাথেও সেম বিহেভিয়ারটা করবে, আমার কি ফিল হবে, ভয় লাগবে না, জেলাস ফিল হবে না? তো সেম জিনিস, এই সার্কেলে আমরা সবাই ঘুরতে গেছি, কেউ না এর টপে নেই, কেউ কারো না কারোর থেকে তুমি পিছিয়েই থাকবে, আবার কারো না কারোর থেকে তুমি এগিয়েই থাকবে, আর যারা পিছিয়ে আছে তাদের সাথে যদি তুমি দুর্ব্যবহার করো, সামনে যারা এগিয়ে আছে তোমার সাথেও কিন্তু সেম জিনিসটাই রিপিট হবে, যেমন কর্ম তেমন ফল, কথাতেই আছে। তুমি বাকিদের সাথে দুর্ব্যবহার করলে তোমার মনের মধ্যে কিন্তু সেই ভয়টা থাকবে যে আমি পিছিয়ে যদি পড়ি, শান্তিতে থাকতে পারবে না। তো এখানে ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটছে, ঠিক আছে। অর্থাৎ এখানে বন্দি কিন্তু আসল জ্ঞানটা অর্জন করে নিচ্ছে, প্রথম দিকে উনি নিজেও খামখেয়ালির বসে কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, টাকার লোভও ছিল 2 মিলিয়ন, কিন্তু সেখান থেকে ওনার চেঞ্জেসটা কি হচ্ছে, জ্ঞান আমাদেরকে কোথায় নিয়ে যায়, জ্ঞানের আসল উদ্দেশ্য কি, এই পড়াশোনার আসল উদ্দেশ্যটা কি, পাস করা, নাম্বার পাওয়া, নাকি লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস আনা, দ্যাটস ইট। তো এখানে দেখো, অ্যান্ড দ্য প্রাউড, ফিয়ারলেস, সেলফ কনফিডেন্ট, এগুলো কি এক একটা গুণ, ঠিক আছে। প্রাউড মানে হচ্ছে গর্বিত, ঠিক আছে, নিজেকে নিয়ে একটা প্রাউড ফিল করা, আই এম সামথিং, এই যে একটা ব্যাপার।
আর কি ফেয়ারলেস, ভয়হীন, নির্ভীক। এই জিনিসটা একটা বলতে পারো সাহস, আর একটা হয় না দুঃসাহস বা বেপরোয়াভাবে সাহসটাকে দেখা না, সেই জিনিসটা এখানে বলছি ফেয়ারলেস। সেলফ কনফিডেন্ট, এবার এই জিনিসটা একটা ভালো দিক যদিও, কিন্তু সেলফ কনফিডেন্ট, নিজের ওপর বিশ্বাস, ঠিক আছে। তো এখান থেকে দুটো জিনিস হয়, বিনয় বজায় রাখা অথবা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, আত্মবিশ্বাসী হয়ে যাওয়া, ঠিক আছে। ওভার, অতিরিক্ত আর কি। সেই রকম মিলিয়নারের স্বভাব, যে প্রাউড ছিল, নির্ভীক ছিল, আত্মবিশ্বাসী ছিল, সে কি হচ্ছে, হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, অর্থাৎ সে তার এই পজিশন থেকে নেবে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। কিন্তু দেখতে গেলে যারা এই জায়গাতে আছে, যারা এই জায়গাটা রিচ করতে পারে না, তাদের কাছে মনে হবে এ তো বিশাল মানুষ, এ কিন্তু স্টিল এই যারা নিচে রয়েছে তাদেরকে দেখে ভাববে আচ্ছা আমি তো এখনো পড়ে আছি, কিন্তু সে তার নিচে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে নামছে। মানুষ কিন্তু বিচার এইখানেই করে, ঠিক আছে। তো সে তার মিডিলিং র্যাঙ্কে, অর্থাৎ মিডিল র্যাঙ্কে, এই জায়গায় তার টার্গেট ছিল, সেখান থেকে এই জায়গায় চলে আসছে। ট্রেম্বলিং, কাঁপতে শুরু করছে, অ্যাট এভরি রাইস অ্যান্ড ফল। এই যে কিসের কিসের জন্য কাঁপতে শুরু করছে, সে তখন নিঃস্ব হয়ে যাচ্ছে না, কিন্তু তার এই যে ফল, সে ভয় পাচ্ছে আমি যদি পুরুষ শূন্য হয়ে যাই, ঠিক আছে। এই যে জায়গাটা ট্রেম্বলিং মানে কাঁপতে থাকা, অ্যাট এভরি রাইস অ্যান্ড ফল মানে ওপরে উঠছে নামছে, ইন হিজ ইনভেস্টমেন্ট, তার যেই বিনিয়োগ, ঠিক আছে। কারণ এই বিনিয়োগের ব্যাপারটা কি, ওই যে বললাম কোনো কোম্পানিতে যখন সে টাকা দিচ্ছে, সেই কোম্পানির লাভ লোকসানের ওপর তার মানে কোটিপতি হওয়া অথবা নিঃস্ব হয়ে যায়, দুটোই ডিপেন্ড করছে। তো এই যে রাইস অ্যান্ড ফল, এই যে জিনিসটা, সেখান থেকে তার কিন্তু সে ভয় পাচ্ছে, ঠিক আছে। এরপর বাজিটাকে কি বলবে, যে বাজিটা সে নিয়েছিল, কার্সড বেট, ঠিক আছে, অর্থাৎ অভিশপ্ত বাজি। এই যে কার্সড, কার্স করা বলে না অভিশাপ দেয়, সেটাকে কার্সড বেট অর্থাৎ অভিশপ্ত বাজি। মাটার দ্য ওল্ড ম্যান, অর্থাৎ এখানে ব্যাংকার, মাটার মানে হচ্ছে বিড়বিড় করে বলে ওটা, ঠিক আছে। ক্লাঞ্চিং, ক্লাঞ্চিং মানে হচ্ছে শক্ত করে ধরা। হিজ হেড, তার মাথাটাকে, ইন ডেসপেয়ার, মানুষ দেখবে যখন সব কিছু হারিয়ে ফেলে পুরো মাথাটাকে এইভাবে যে ধরে বসে থাকে, সেই অবস্থাটা, অর্থাৎ তার মাথাটাকে ধরে হতাশায় বসে আসে, ঠিক আছে, সেই জায়গাটা। এরপর তার কীরকম অবস্থা হচ্ছে, হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, কি ভয়ঙ্কর ভাবো, এখানে ভাবছো হোয়াই, কেন, ডিডেন্ট দ্য ম্যান ডাই, এই মানুষটা মরে যাচ্ছে না বা মরে যায়নি, ঠিক আছে, ডিডেন্ট অর্থাৎ মরে যায়নি। হি ইজ অনলি 40 নাও, অর্থাৎ আমরা আগে কত বয়স দেখেছিলাম, লয়ারের আগে কত বয়স ছিল একটু বলবে, কত, 25। 25, কেউ একটা 25 করলে, তো আগে 25 ছিল, এখন 15 যোগ করলে কত, 40। এক্স্যাক্টলি। হ্যাঁ 40। তো হি ইজ অনলি 40 নাও, এখন তার বয়স হচ্ছে 40 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি, অর্থাৎ হি উইল টেক মানে সে নেবে, মাই লাস্ট পেনি, পেনি মানে হচ্ছে আমাদের যেন পয়সা বা রুপি, ওখানে পেনি বলে, ঠিক আছে, অর্থাৎ আমার যতটুকুনি অবশিষ্ট পয়সা রয়েছে ফ্রম মি, সে আমার থেকে নিয়ে নেবে। ওই যে তাকে বাজির টাকাটা দিতে হবে, কারণ বাজিতে সে এবার জিতছে, তার পুরস্কার নেওয়ার পালা আসছে। এবার এইখানটা বিষয়টা জাস্ট হাসি লাগবে, কি ভাবছে দেখো, সে টাকাটা দিয়ে তার অবস্থাটা কি হবে সেটা ভাবছে না, কিন্তু তুলনা করছে যে সে বেরোনোর পর তার অবস্থা কি হবে, এবং সাইড বাই ব্যাংকারের অবস্থা এবার তাকে দিয়ে দেওয়ার পর কি হবে। সে কিন্তু এই যে টাকা চলে যাওয়ার পর আমি কিভাবে ম্যানেজ করবে এইটা ভাবছে না, জাস্ট এটাই ভাবো, হি উইল ম্যারি, সে বিয়ে করবে, অর্থাৎ এখানে লয়ার 40 বছর বয়সে বেরিয়ে সে এখন বিয়ে করবে, সে মনে মনে ভাবছে সে এখন বিয়ে করবে। উইল এনজয় লাইফ, অর্থাৎ তার জীবনকে, উইল এনজয় লাইফ মানে তার জীবনের আনন্দ নেবে বা উপভোগ করবে। উইল গ্যাম্বেল, গ্যাম্বেল মানে জুয়া খেলবে, অন দ্য এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে এই যে বিনিময়, যে স্টক এক্সচেঞ্জ বলছিলাম, এই সেই বিনিময় নিয়ে সে জুয়া খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, এই জায়গাটা খুব ভালো করে, হোয়াইল যখন, আই শ্যাল লুক আমি দেখব, অ্যাট হিম তাকে, জাস্ট লাইক হোয়াট, উইথ এনভি লাইক আ বেগার, অর্থাৎ আমি তার দিকে এনভি নিয়ে দেখব, দেশ নিয়ে দেখব, যেটাকে আমরা অ্যাকচুয়ালি জেলাসি বলি, জেলাসি জিনিসটা আলাদা হয়, এনভি বা দেশ এই বিষয়টা আলাদা হয় বলছি। লাইক আ বেগার, একজন ভিখারির মতো, অর্থাৎ সে যেহেতু নিঃস্ব হয়ে যাবে, সে তাকে কিসের মতো দেখবে, একজন সামনে এনজয় করছে আর আমি একজন নিঃস্ব মানুষ। এখান থেকে 3-4টে জিনিস বেরিয়ে আসে।
তার ভাষাটা দেখো। প্রথম হচ্ছে সে এই যে লয়ার, সে একটা অন্য মানুষ, সে তার জীবনটাকে অন্যভাবে উপভোগ করে, কিন্তু সে ভাবছে সে কীভাবে উপভোগ করবে, সে বিয়ে করবে, তার জীবনটাকে উপভোগ করবে, এই জায়গাটা থেকে ভালো বুঝতে পারবে। এক্সচেঞ্জে জুয়া খেলবে। তো এখানটা উনি লয়ার, ঠিক আছে, ব্যাংকার এই টাকা পয়সার ব্যাপারগুলো বোঝে, স্টক এক্সচেঞ্জ, উনি জুয়া খেলতেন। কিন্তু উনি কেন ভাবছেন যে লয়ার জুয়া খেলবেন? এটাই বলো, উনি কেন ভাবছেন যে উনি স্টক এক্সচেঞ্জে জুয়া খেলবেন? এটা কেউ বলতে পারবে? বলবো? বলো। যে যেরকম মানুষের সে অন্যদেরও তার মতোই ভাবে। এক্স্যাক্টলি, এটাই হয় এক্স্যাক্টলি। আমাদের মাথার মধ্যে আমরা যখন ভাবি, আমরা যখন ভাবি না, আমরা যখন স্বাভাবিকভাবে ধরো কাউকে ইনসাল্ট করছি, আমার মাথার মধ্যে সামনে যখন আমার থেকে বেটার কেউ আসবে এমনিই চলবে, আচ্ছা ও আমাকে ইনসাল্ট করবে, অথচ সামনে হতেই পারে সেই মানুষটার মনের মধ্যে ওরকম কিছুই নেই, কিন্তু আমার মনে সেই ভয়টা চলতে থাকে, আচ্ছা ও আমাকে এমনিই করবে। অর্থাৎ আমরা ভিতরে যে যেমন সে তেমনই করি। ইভেন এইখান থেকে আরেকটা ইনসাইট বেরিয়ে আসে যে আমরা যদি ভিতরে ক্লিয়ার থাকি, তখন আমরা সেই সামনের মানুষটার সম্বন্ধে প্রথমে সেই জিনিসটা দেখতে পাবো, তারপর তার আচরণ দেখে তার সম্পর্কে জানতে পারলাম, সেটা পরের কথা। কিন্তু কি আমাদের ভেতরে যদি সেই জিনিসটা থাকে যে আচ্ছা এরকম এরকম হতে পারে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট এইটা জিনিসটা চোখে পড়বে যে সে কী কী করছে। এই জন্যই বলে যে নিজের ব্যাপারে পজিটিভ ভাবে, সে সামনের জনের ব্যাপারেও পজিটিভই ভাবে। ফার্স্ট পজিটিভ ভাবে, তারপর নেগেটিভটা ভাবে। ঠিক আছে, এখানে যদিও একটা প্রবলেম হয়, যাই হোক সেটা প্রসঙ্গের বাইরে। আর এখানে আর একটা ওয়ার্ড দেখো, উইথ এনভি লাইক আ বেগার, অর্থাৎ সে দেশ নিয়ে দেখবে। কারণ সে কি করছে, সে অহংকারী। অহংকারী মানুষদের কি বললাম, তাদের ওপরের যখন মানুষকে দেখে কি হয়, জেলাসি হয়, হিংসা হয়, এনভি হয়। তো সেই জিনিসটাও সেও ভাবছে যে আমিও সে এনভি নিয়েই দেখবো, কারণ সে সেই জিনিসটা ক্রিয়েট করে অন্য মানুষের মধ্যে। আর আরেকটা জিনিস দেখো, লাইক আ বেগার, উনি যে অহংকারী মানুষরা কি হয়, নিজেদের সুপিরিয়র ভাবে, নিজেদের আর কি মানে সর্বশ্রেষ্ঠ ভাবে, আর সামনে জনকে তুচ্ছ করে। তাদের যারা তুচ্ছ করে তাদের মধ্যে কি খুব নেগেটিভ ওয়ার্ড ইউজ করে, এই বেগার, তারপরে আমি আর বলছি না সেই ওয়ার্ডগুলো। তো এই ধরনের ওয়ার্ড ইউজ করে। এবার সেও কিন্তু একইভাবে ভাবছে, যখন সে নিঃস্ব হয়ে যাবে, এই যে ভয়টা, সেও কিন্তু একই রকমভাবে ভাববে। আর এই যে এনভির জিনিসটা একটা ইংলিশের প্রসঙ্গে বলে রাখি, এনভি আর জেলাসি কিন্তু আলাদা। আমরা জেলাসির সাথে এনভিটাকে গোলাই। এনভি হচ্ছে যে জিনিসটা ধরো সামনের জনের আছে, আমি পেতে চাইছি কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, এটা হচ্ছে এনভি। আর জেলাসি জিনিসটা হয় কি, ওটা জিনিসটা আমার, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা কোথাও হারিয়ে যেতে চলেছে বা অন্য কেউ নিতে চাইছে, ওটাকে বলে জেলাসি। কিন্তু আমি দেখেছি অনেক সময় এনভির সাথে জেলাসি অনেকে গুলিয়ে পড়ে। সবাই ও বলে কি ও আমার সঙ্গে জেলাসি। আমি বলছি ভাই তোমার থেকে কি নেবে জেলাসি? ঠিক আছে, রিলেশনশিপে দেখেছি ওটা হয়, ঠিক আছে মানলাম, তোমার একজন স্পেশাল পার্সন আছে, ওখানে জেলাসিটা খাটে। কিন্তু অন্যান্য বিষয়ে বলে কি সে জেলাস। আরে ভাই জেলাস না, ওটা হচ্ছে এনভি। ঠিক আছে, যাই হোক, অহংকারের বন্ধু হচ্ছে এনভি, অ্যাঙ্গার, প্রাউডিনেস, ছোট করার টেন্ডেন্সি। তো তার পরিণতি এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এরপর দেখতে পাবো ঠিক এর অপোজিট কন্ডিশনটা কি থাকছে। যদি সেরকম কন্ডিশনে আমরা থাকি, আমরা কি নিজেদেরকে বার করে আনতে পারি, বা আমরা কি সেই কন্ডিশনে আসে ভাবতে পারি? তো সেই জিনিসটাই দেখো। অ্যান্ড হিয়ার, এই যে শোনা, ফ্রম হিম, তার থেকে, এভরিডে, প্রত্যেক দিন, দ্য সেম সেন্টেন্স, অর্থাৎ একই বাক্য, আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, লেট মি হেল্প ইউ। এই জায়গাটা দেখো, আই অ্যাম ইনডেপ্টেড, আমি ঋণী, টু ইউ, তোমার কাছে, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের হ্যাপিনেসের জন্য, লেট মি হেল্প ইউ, লেট মি হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করব? অর্থাৎ হেল্পকেও দেখা হচ্ছে সুপিরিয়র ভাবে, অর্থাৎ তারাই হেল্প করতে পারে যাদের কাছে থাকে, এই যে বলো না আচ্ছা ওকে হেল্প করে দে, এমনি যে একটা ক্যাজুয়াল ভাবে, অর্থাৎ সেই প্রাউডিনেসটা, অর্থাৎ উনি যেরকম সেম প্রতিচ্ছবি উনি লয়ারের ওপর সেটাকে ইম্পোজ করছেন। ঠিক আছে, সেম জিনিস। আর এখানে একটা লাইন মনে পড়ে গেল, যেটা আমি ক্লাস 12-এর টাইমে দেখেছিলাম স্ক্রল করতে করতে একদিন সোশ্যাল মিডিয়াতে, যে তুমি যদি ভালো কিছু খুঁজতে যাও, ফার্স্ট তোমাকে নিজেকে ভালো হতে হবে। এটার মহাভারতের একটা লাইন ছিল, যে তুমি সামনের জন ভালো কি খারাপ তখনই সেটা বুঝতে পারবে তার মধ্যে ভালো আছে কি না, যখন তুমি নিজে ভেতর থেকে ভালো হবে সেই বিষয়ে। এটা যে কোনো বিষয় হতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটাই জাস্ট এই কনটেক্সটটা মনে করিয়ে দেয়।
তো দেখো, নো, ইট ইজ টু মাচ, এটা সহ্য করা যাবে না, মানে উনি এই জিনিসটা সহ্য করতে পারছে না। তো এখান থেকেই বুঝতে পারছো এনভির যে জ্বালাটা সেটা শুরু হয়ে যাচ্ছে। তাই একটা গান আছে বাংলাতে, আমি অনেকদিন আগে শুনেছিলাম, কি যতই জ্বলবে চলবে, এরকম কিছু একটা গান ছিল। তো তোদের জ্বলবে। আমার গানটা এক্সাক্ট মনে নেই। তো এখানে হচ্ছে সেই ব্যাপারটা, ওনার মধ্যে জ্বলন শুরু হচ্ছে, উনিও সেম জিনিসটা ভাবছে যে আমার সাথে এবার হতে চলেছে, তাই জন্য বলে অন্যজনকে তুমি বেশি জ্বলাতে যাওনি, কারণ তোমারও যখন জ্বলবে তখন তো অবস্থা তোমারও সেম হবে, ঠিক আছে? তুমি নিজেও শান্তিতে থাকো আর অন্যকেও শান্তিতে থাকতে দাও। আর আর এটা আমার ফিলোসফি কাইন্ড অফ, এটা আমার পার্সোনাল যদিও, যে আমি এটা ভাবি কেউ যদি জ্বলে, ঠিক আছে, আমি কাউকে জ্বলাতে যাবো না, আমি তাকে দেখাবো না, কিন্তু এর অর্থ এটা না আমি প্রোগ্রেস করবো না। আর যারা এরকম জলে টলে তাদের থেকে যত দূরে থাকবে ভালো। কিন্তু এখনকার দিনে মানুষ দেখেছি যে জলে তাকে বেশি করে গিয়ে বলে, দেখ আমি এটা করেছি, আমি সেটা করেছি, কিন্তু সে বোঝে না, পরবর্তীতে তার জন্য কিছু ওয়েট করছে। তো এটাই এখানে বলছে, ইট ইজ টু মাচ, দ্য ওয়ান means of being saved from bankruptcy and disgrace is the death of that man. এখানটা একটু ভালো করে বোঝো, লাইনটা একটু অন্যভাবে আছে, যে দ্য ওয়ান, যে একজন মানুষ, মিন্স মানে হচ্ছে বোঝাচ্ছে, অফ বিং সেভড মানে হচ্ছে উদ্ধার হচ্ছে, ফ্রম ব্যাংকারাপ্সি অর্থাৎ এই যে দেউলিয়া হয়ে যায়, সমস্ত কিছু তার চলে যাওয়া, ঠিক আছে, সম্পত্তি পুরো চলে যায়, এটাকেই বলছে ব্যাংকারাপ্ট হওয়া। আর অ্যান্ড ডিসগ্রেস, এই যে ডিসগ্রেস মানে হচ্ছে এই যে অপমানটার সম্মুখীন হবে সে, সে আর কি তার মনে মনেই ভাবছে, সব রিয়েলিটিতে কিচ্ছু ঘটেনি। এটাই সমস্যা, ওই যে বলে না ওভার থিঙ্কিং হয়ে যায়, এই জায়গাটা ডিসগ্রেস, এই যে একটা অপমানের সম্মুখীন হবে, ইজ দ্য ডেথ, মৃত্যু, অফ দ্যাট ম্যান, সেই মানুষটার। অর্থাৎ অহংকারের পতন হলো, তার সব কিছু হারালো, কিন্তু তাতেও তার সমস্যা নয়, সে ভাবছেও না সে কীভাবে নিজের লাইফটাকে সেটেল করবে, কিন্তু সে ভাবছে কি আমার কাছে সব শেষ, এটা আমার মৃত্যু সমান, মানে অহংকারটাকে নিজের অস্তিত্বের সাথে মিলিয়ে নিয়েছে। জাস্ট লাইক ধরো তুমি একটা কোনো কিছুতে বেস্ট, সেইটার সাথে যদি তুমি তোমার অস্তিত্বটাকে নিয়ে নাও না, তাহলে যখন সেইটা ডাউন হতে শুরু করবে তোমার লাইফ হেল হতে শুরু করবে। আর এটা কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে খারাপ, কারণ তুমি যখন কোনো একটা জিনিস নিয়ে সিরিয়াস হবে সেই জিনিসটা তুমি প্রোগ্রেস করবে, কিন্তু সেই জিনিসটাকে যদি লাইফ বানিয়ে নাও তাহলে প্রবলেম আছে। যেমন আমাদের লাইফে, যেটা আমি এই প্রসঙ্গে একটা কথাই আসে, যে তুমি আমার এই, তুমি আমার এই, তুমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক আছে, অক্সিজেন নয়, স্টিল এসব মাথায় আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য মানুষকে নিজের অস্তিত্ব বানিয়ে নেয়, তারপর সে যখন চলে যায় আমি শেষ, আমার আর কিছু নেই লাইফে। তো কোনো কিছুই না, কে যখন তুমি লাইফ বানিয়ে নেবে, তাকে হ্যাপিনেসের মেন সোর্স বানিয়ে নেবে, তুমি গেলে। সেটা এটাও হতে পারে পড়াশোনা, যেটা আমি আমার নিজের ক্ষেত্রে বলবো, আমি বলবো না যে আমি সিরিয়াস, আমি টু মাচ সিরিয়াস, ঠিক আছে, কিছু ক্ষেত্রে আমি টু মাচ সিরিয়াস, কারণ এটা কোথাও না কোথাও আমি এর মধ্যে আমার হ্যাপিনেসটা খুঁজে পাই, অর্থটা, নিজের লাইফের অর্থকে খুঁজে পাই, পারপাসকে খুঁজে পাই। কিন্তু এর অর্থ এটা না, লাইফে আরও অনেক কিছু আছে, রিলেশনশিপ আছে, হেলথ আছে, তোমার আরও বলতে পারো যে স্পিরিচুয়াল লাইফ আছে। তো এই সমস্ত কিছুকে ব্যালেন্স করা মানে হচ্ছে এই জাস্ট এই টেবিলের মতো চারটে দিক ব্যালেন্স করা, কোনো একটা দিক তুমি বাড়িয়ে দিলে, একটা দিক পঙ্গু হয়ে গেলো, তাহলে কিন্তু লাইফ সেখানে স্টেবল হবে না। তো চারটে দিকই ব্যালেন্স করে চলো। তুমি যদি এই পড়াশোনার টাইমে একদম পুরো রিলেশনশিপে ভেসে গেলে, কেরিয়ার ভাসছে ওপরে, সেটাও খারাপ। আবার তুমি শুধুই পড়াশোনা করলে, তোমার সামনের মানুষজনকে একদমই পাত্তা দিলে না, সেটাও খারাপ। দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে, যখন যেটার প্রায়োরিটি, ঠিক আছে। তো এখানে সেই জিনিসটাই বলছে যে মানুষ যেটাকে তার নিজের সর্বস্ব ভেবে না, কেউ টাকাকে ভেবে না, যে আমার টাকা আছে মানে এটাই আমার সব, এটাই আমার, এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে হয় আর কি, ক্ষমতা, টাকা। তো সেই জায়গা থেকে সেইটা যখন চলে যায়, সে নিজেকে আর কিছু মনে করে না, তার রিলেশনশিপ, কেরিয়ার, নিজের লাইফের একটা উদ্দেশ্য, সে যে নিজের কাজ করে, এইসব তার কাছে আর প্রায়োরিটি পায় না, যখন একটা জিনিসকে সে পুরো। আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি বিউটি, এই কদিন আগে একটা বই দেখছিলাম, কি বইটার নাম মনে নেই, বাস কি বেশ বইটার নাম ছিল, পাওয়ার গার্ল, এমনি সামান্তার মুভি, সাউথ ইন্ডিয়ান, বইটা খুব ভালো, দেখতে পারো। কিন্তু ওখানে মানে নিজের বিউটিটাকে এনহ্যান্স করার জন্য জাস্ট ভুনে যে বেবিটা থাকে উম্পে, মাদার উম্পে, সেটা বার করে সেটা বিউটি প্রোডাক্টসে দেওয়া হচ্ছে। আর এটা সত্য ঘটনা অবলম্বনে, আর যেটা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে। ওটা দেখেছি বইটা। তো বুঝতে পারছো এগুলো কেন হচ্ছে, কারণ মেয়েদের ক্ষেত্রে এটা, তার বিউটি আছে মানে তার সব আছে, পুরো অস্তিত্বটাকে ওই সৌন্দর্যের সাথে মিশিয়ে দেয়, ঠিক আছে, বিউটি নেই মানে তার কিছু নেই, মানে মেয়েটা ওখানে এরকম করছে,
তার একটা রোগ হয় যে তার বিউটিটা চলে যাচ্ছে, ঠিক আছে? সে বয়স্ক হয়ে যাচ্ছে, এমন না তার হাত পা ভেঙে যাচ্ছে, এমন কিছু না, জাস্ট মুখের মধ্যে রিঙ্কেলস পড়ছে, সে বয়স্ক হয়ে যাচ্ছে কম বয়সে, তার জন্য সে সুসাইড অ্যাটেম্প্ট করছে। তো লেভেলটা বুঝতে পারছো? সে তার বিউটি চলে গেছে বলে সুসাইড অ্যাটেম্প্ট করছে। তো এই ধরনের তো জিনিস দেখেছো, প্লাস্টিক সার্জারি এখন হ্যানা তানা, যার জন্য বিউটি প্রোডাক্টসের এত মার্কেট। তো বিষয় এটাই, যখন তুমি যে কোনো একটা জিনিসকে অস্তিত্ব বানিয়ে নেবে তো গেল, সেটা যে কোনো কিছু হতে পারে। তো ব্যালেন্স রাখা, কোনটা কিসের জন্য করছি সেটা মাথায় রেখে, এই যে সাজি কেউ আমাকে ভ্যালিডেশন দেবে তার জন্য করছি, নাকি নিজেকে জাস্ট ভালোবাসি তাই করছি, দ্যাটস ইট, সেটা বোঝা দরকার আছে এখন। কিন্তু আমরা অনেক সময় কি করি, যে কাইন্ড অফ ভ্যালিডেশন পাওয়ার জন্য নিজের অস্তিত্বর মানে, মেয়েদের মানে হচ্ছে, মেয়ে মানে তুমি হচ্ছে সুন্দর একটা প্রোডাক্ট, আমাদের সোসাইটিতে সুন্দর একটা প্রোডাক্ট, তোমাকে এক্সচেঞ্জ করা হবে সেই জায়গায় যে বেশি টাকা দিতে পারবে, এরকম ধরনের কনসেপ্ট আছে, যার জন্য বিউটিটাকেই বলতে পারো অস্তিত্বের একটা জায়গা বানিয়ে ফেলা হয়েছে। এবার সেই জায়গা থেকে যারা এই জায়গাটা মেনটেন করতে পারে না, তারা হীনমন্যতায় ভোগে, ঠিক আছে? সেটা যে কোনো দিক থেকে, সেটা ফিগারের সাইজ হতে পারে, সেটা কি বলবো, কালার হতে পারে, মানে হাইট হতে পারে, যে কোনো দিক থেকে। কিন্তু বিষয় হচ্ছে তুমি একজন মানুষ, তুমি সেদিক থেকে সেটা ভাবছো কিনা। আর এই বিষয়ে আমি এই কারণেই এখানে বললাম প্রসঙ্গগত, কারণ এটা অস্তিত্বের জায়গা বা অহংকারের জায়গা অনেকের হয়ে থাকে, আবার অনেকের ক্ষেত্রে হীনমন্যতার কারণ হতে পারে। হীনমন্যতার কারণ হওয়ার জাস্ট কোনো রিজন নেই। ইভেন এখনও দেখা যায়, আমি দেখেছি বিশেষ করে একজনকে এই কদিন আগেই, মানে কি বলছে আর কি, বলছে তার গায়ের রং চাপা বলে সে কোথাও যেতে চায় না। আমি বলছি, ভাই হোয়াট, কেন ভাই? না, লোকে এমনি ভাবে, তো তার মানে তোমার সার্কেল ভুল আছে, তার মধ্যে রেসিস্ট আছে, ঠিক আছে? তুমি ভুল সেটা তো না। তো এই জায়গাটা নিজের ভ্যালুটা বোঝা, এই জায়গাটা অনেকটা দরকার আছে, কারণ আমি দেখেছি এই সমাজের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি। আর সাহিত্য আমাদের সোসাইটিকেই দেখায়, মানে ওই বলে না, সোসাইটির রিফ্লেকশন হচ্ছে এই সাহিত্য, ইংরেজি বা বাংলা যে কোনো সাহিত্য হতে পারে। তো এখানে সেই জিনিসটাই হচ্ছে, এখানে যদিও টাকা নিয়ে বিষয়টা দেখিয়েছে, তো এটা যে কোনো কিছু হতে পারে অহংকারের দিক থেকে। তো এরপর নেক্সট কি হচ্ছে আমরা দেখব। তো বিষয়গুলো কি রিলেট করতে পারছো? এমন নয় তো যে ব্যাংকারের আর শুধু লয়ারের ব্যাপারই ঘটছে। একটু রেসপন্স করো, নাকি আমি একা একা বকে যাচ্ছি? ভালোভাবে করতে পারছি, ওভার থিঙ্কিংটা একদম। একদম। তো এই জিনিসটাই, যে নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকো না, এমনি বাড়াও না, আবার নিজেকে এই জায়গাতে দাও। আর যদি মনে করছো যে চারপাশের লোক ক্রিটিসাইজ করছে বা সেই ধরনের আছে, তারা তো অহংকারী, ঠিক আছে, তোমার হীনমন্যতার কারণ হচ্ছে, জাস্ট কাট দেম। সিম্পল ফর্মুলা, আমি রাখিই না, কোনো অ্যাঙ্গেল থেকে আমি রাখি না। তো আমার জ্বালানোরও দরকার নেই, কিচ্ছু শো অফ করারও দরকার নেই, ভাই তুই তোর থাক, আমি আমার থাকি। তো এই অ্যাটিটিউড নিয়ে চললে আমার মনে হয়, যদিও এটা কিছুটা, আমার এই অ্যাটিটিউডটা বলবো কাইন্ড অফ অ্যারোগেন্ট, এটা ঠিক না, বাট আমি এত দেখেছি না মানুষের মধ্যে, এই জিনিসগুলো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মাঝে মধ্যে দেখে, না কেন ভাই এতটা ক্রিটিসিজম, এতটা জাস্ট সিসিটিভির মতো চারদিকে। এবার যদি এটা পাড়ার কাকিমাদের আমি আগে বলতাম, কিন্তু এখন আমি দেখতে পারি আমাদের এজের মানুষরাই এইসব জিনিসগুলো করে। তো এটা বিটার ট্রুথ। তো এই জায়গা থেকে আমরা দেখে নিচ্ছি কে কোথায় যাচ্ছে আলটিমেটলি। তো এই লক্ষ্যটা যখন আমরা জেনে যাবো, তাহলে আমরা রাস্তাটা চুজ করতে পারবো যে কোন রাস্তায় আমরা চলবো অ্যাটলিস্ট। তো ইট স্টাক 3 o'clock, ঘড়িতে রাত্রি 3টে বেজেছে, ঠিক আছে, রাত 3টে, বুঝতে পারছো, রাতের ঘুম চলে গেছে। দ্য ব্যাংকার লিসেন্ট, অর্থাৎ এই যে ব্যাংকার, তিনি শুনেছিলেন, এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ, অর্থাৎ প্রত্যেকজন ঘুমন্ত রয়েছে, ইন দ্য হাউস, ঘরের মধ্যে, অ্যান্ড নাথিং কুড বি হার্ড, মানে কোনো কিছুই শোনা যাচ্ছে না, আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ। এটার মানেটা এরকমই দাঁড়াচ্ছে যে নাথিং কুড বি হার্ড মানে কোনো কিছু শোনা যাচ্ছে না আউটসাইডে, বাইরে, বাট কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে, দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ, অর্থাৎ এখানে গাছগুলোর যে সাউন্ডটা, সেই যে রাসলিং মানে হচ্ছে এইভাবে যে শোঁ শোঁ করে একটা শব্দ হয় না সেই জিনিসটা, সে অর্থাৎ শুধুমাত্র একটা ঝোড়ো হাওয়া বলতে পারো, ঠিক আছে, তার শব্দ এখানে শোনা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে চিল টিস মানে একটু মনে রাখবে যে তখন কনকনে ঠান্ডা, বা গাছগুলো কি আর ঠান্ডা হয়ে গেছে, তার মানে সময়টা, সেই সময়টা একটু চারদিকে ঠান্ডার পরিস্থিতি রয়েছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট, দেখো ট্রাইং টু মেক নো নয়েজ, ট্রাইং মানে চেষ্টা করো, টু মেক নো নয়েজ কোনো শব্দর বা কোনো নয়েসের চেষ্টা ছাড়াই, হি টেক হি টুক ফর্ম আ
ফায়ার প্রুফ সেফ, অর্থাৎ এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, তিনি নিয়েছিলেন ফ্রম আ ফায়ার প্রুফ সেফ, অর্থাৎ ওনার যে সিন্দুকটা সেটা ফায়ার প্রুফ, যেন ওয়াটার প্রুফ হয় না, জল লাগলে কিছু হবে না ফোনগুলোর ক্ষেত্রে, এবার এটা কিন্তু ওই সিন্দুকটা কেমন ছিল যে আগুন লাগলেও কিছু হবে না। দ্য কি অফ দ্য ডোর, এই জায়গাটা বলতে পারবে, দ্য কি অফ দ্য ডোর, সেই দরজার চাবি। এই দরজার চাবি বলতে কোন দরজার চাবি? এনিওয়ান? লজের লজের হ্যাঁ লজের চাবি। যেখানে ওই ইয়ে আছে লজ। একদমই তাই, অর্থাৎ এখানে সেই লজের চাবিটা উনি বার করছেন, হুইচ হ্যাড নট বিন ওপেনড ফর 15 ইয়ার্স, যেটা 15 বছর ধরে ওপেন করা হয়নি বা খোলা হয়নি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, পুট অন মানে হচ্ছে পরিধান করা, এটা হচ্ছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব আর কিছুই না, একটা ভার্ব থাকবে, একটা প্রিপোজিশন থাকবে। ঠিক আছে, পুট অন মানে পরিধান করা, ওয়্যার। ঠিক আছে, হিজ ওভারকোট অর্থাৎ তার যে জাস্ট কাইন্ড অফ জ্যাকেট। ওকে, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, অর্থাৎ তিনি তার 3টের সময় বাইরে কনকনে ঠান্ডা বাতাসের একটা মর্মর শব্দ বা ঝোড়ো হাওয়া বইছে, সেই সময় তিনি রাত্রে 3টের সময় বেরোচ্ছেন, অর্থাৎ উনি কতটা বেপরোয়া, কতটা অস্থির, সেই জায়গাটা বুঝো। আর এখানে আমাদের মনে রাখার সুবিধার্থে শুধু এইটুখানি মনে রাখবেন, উনি একটা জামা পরলেন বেরিয়ে গেলেন, আর কিছু না। এরপরে কি কি হচ্ছে আমরা দেখবো। নেক্সট পেজে চলে আসো, এর মধ্যে যদি কোনো ডাউট থাকে বলতে পারো। এখানটা মূলত এই পেজটা বলবো ফ্যাকচুয়াল কোশ্চেন কম আছে, ফ্যাকচুয়াল মানে জাস্ট ফ্যাক্ট ভিত্তিক, ঠিক আছে, তথ্যমূলক বাংলায় যেটা বলে, বেশি আছে কনসেপচুয়াল। এই জায়গাটা থেকে দেখবে একটু অ্যাসারশন, রিজন, স্টেটমেন্ট বেসড এই টাইপের কোশ্চেন বেশি হবে। আর যারা এই ক্লাসটা মন দিয়ে শুনছে তারা ডেফিনেটলি অ্যান্সার করতে পারবে, এইটুকুনি আমি শিওর। তো এরপর আমরা দেখবো আলটিমেটলি উনি বাইরে বেরিয়ে ঠিক কী কী দেখতে পাচ্ছেন। দেখো, ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, ডার্ক অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা, আগেই আমরা দেখে নিয়েছি। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছে। আর ডাম্পড কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, অর্থাৎ এখানে দেখো ড্যাম্প কাটিং মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, আর কাটিং মানে জাস্ট কীরকম বলবো, গা কাঁটা হয়ে যাওয়া, সেই বিষয়টা বলছে। উইন্ড মানে বাতাস, ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, রেসিং অ্যাবাউট মানে আর কিছুই না, বাতাসটা জাস্ট এদিক ওদিক যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে। হাউলিং, অর্থাৎ এখানে হাউলিং মানে হাহাকার করছে, এখানে হাওয়া আবার কি হাহাকার করবে, ওই যে বিষয়টা ঝোড়ো হাওয়া দিচ্ছে। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, অর্থাৎ গাছগুলোকে কোনো রেস্ট দিচ্ছে না। এবার যখন দেখবে জোরে হাওয়া দেয় তখন কি হয়, গাছগুলো এদিক ওদিক করতে থাকে অনবরত, তার মাঝখানে কোনো এরকম না যে একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে গেল গাছগুলো, তারপর আবার একটুখানি হাওয়াতে দুলে নেবো, এরকম তো না। তো পুরো বিষয়টাই কি হচ্ছে এখানে, যে প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এটা কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন বলতে পারো। এখানে ব্যাংকারের মনের অবস্থার সাথে এই যে পরিবেশটাকে এখানে তৈরি করা হয়েছে সেইখানটা একটু তুলনা মানে তার জন্যই এই তুলনাটা এখানে দেওয়া হচ্ছে। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, এবার দেখো যখন অন্ধকার আমরা কি হয় চোখে জোর দিই, চোখে জোর দেওয়ার ফলে কি চোখটা এমনি হয়ে যায় না, কুঁচকে যায়, যখন খুব স্ট্রেস দেওয়া হয় চোখের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, মানে চোখটাকে যেন কুঁচকে দেখছে, বাট কুড সি নাইদার, কুড সি মানে দেখতে পাওয়ার, নাইদার মানে না, দ্য আর্থ মানে হচ্ছে এখানে পৃথিবীর কথা অর্থাৎ মাটির কথা বলছে, অ্যান্ড নর দ্য হোয়াইট স্ট্যাচুস, অথবা সাদা যে স্ট্যাচু, এই যে ছবির মধ্যে এই যে সাদা স্ট্যাচুটা রয়েছে, অর্থাৎ উনি মাটিও দেখতে পাচ্ছেন না, এই যে মাটি, অথবা যে স্ট্যাচুটা ওনার বাগানের মধ্যে ছিল সেটাও দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, অর্থাৎ সেখানের পরিস্থিতিটা খালি ভাবুন, মানে কোনো কিছুই প্রপারলি দেখা যাচ্ছে না। নর দ্য লজ, নাকি এই যে লজটা, এই যে ছোট ঘরটা, ঠিক আছে, নর দ্য ট্রিজ, এমনকি গাছগুলোও না। গোয়িং টু দ্য স্পট মানে হচ্ছে ঘটনাস্থল বা সেই জায়গায় গিয়ে হোয়ার দ্য লজ স্টুড, যেখানে সেই ঘরটা দাঁড়িয়েছিল মানে যেখানে ঘরটা ছিল। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে টুয়াইস মানে হচ্ছে দুবার, ওয়ান্স মানে হয় একবার, টুয়াইস মানে দুবার, কল্ড দ্য ওয়াচম্যান অর্থাৎ ওয়াচম্যানকে দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, অর্থাৎ কোনো উত্তর ফলো হলো না বা এলো না। ফলো মানে একটু আগে যে বলেছিলাম একটার পর একটা, এখানে কোশ্চেন করার পর কোনো উত্তর না আসে, ডাকার পর কোনো উত্তর না আসে, সেই জন্য বলছে নো অ্যান্সার ফলোড। ওকে, এভিডেন্টলি স্পষ্টতই
দ্য ওয়াচম্যান মানে যে পাহারাদার ছিল আর কি, যে দেখাশোনা করতো, হ্যাড সাউথ শেল্টার মানে হচ্ছে আশ্রয় নিয়েছে, ঠিক আছে, আশ্রয় নেওয়া ফ্রম দ্য ওয়েদার, অর্থাৎ এই আবহাওয়া থেকে, এই যে চারিদিকের এই যে ওয়েদার সেইখান থেকে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, অর্থাৎ এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে, সাম হওয়ার কোনো একটা জায়গায়, ইদার ইন দ্য কিচেন, কিচেনের মধ্যে, রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস, অর্থাৎ গ্রিন হাউসের মধ্যে, মানে ওখানে বলতে পারো সেই ধরনের কোনো হয়তো জায়গা বোঝাচ্ছে, ঠিক আছে। আর আদারওয়াইজ গ্রিন হাউস তো গ্যাস হয়, সেটা তো এখানের কথা বলছে না, অর্থাৎ সেই ধরনের কোনো ঘর। ওকে, নেক্সট দেখো, এখানটা বোঝানোর করে কিছু নেই, এই জায়গাটা তোমাদের বলতে পারো ছবি দেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে। ইফ আই হ্যাড দ্য প্লাক, মানে ইফ মানে যদি আর কি, যদি কন্ডিশন ভাবছি, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট, প্লাক টু ক্যারি আউট মানে সাহস দেখায়, ক্যারি আউট মানে হচ্ছে কোনো কিছুকে চালানো, ঠিক আছে। এখানে কি চালানো, মাই ইন্টেনশন, অর্থাৎ আমার যে ইচ্ছা সেই জিনিসটাকে যদি আমি ক্যারি আউট করি, অর্থাৎ চালাই, অর্থাৎ কার্যকর করি, থট দ্য ওল্ড ম্যান, এই ওল্ড ম্যান মানে আর কেউ না, আমাদের ব্যাংকার বাবু, তাহলে কি হবে, সাসপিসিয়ান মানে সন্দেহ, উড ফল পড়বে, ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, প্রথমে কার ওপর, ওয়াচম্যানের ওপর, অর্থাৎ এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা মানুষ যখন মানে হয় না লাইফে সোতরা হয় না, এরকম টাইপের একটা মানুষ, সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকেও পিছপা হয় না, সে অন্য মানুষকে, নির্দোষ মানুষকে ফাঁসাতে পর্যন্ত দুবার ভাবে না, মানে কি লেভেলের ডেঞ্জারাস টাইপ অফ থিঙ্কিং তুমি ভাবো। তো এখানে মানে এই অহংকার বিষয়টা মানে দেখতে এত একটা জাস্ট তিনটে লেটারের একটা ছোট্ট ওয়ার্ড, বাট তার সিকুয়েন্সটা ভাবো, সেখানে গ্রিড বলো, ইনসাল্ট বলো, জেলাসি বলো, এনভি বলো, তারপরে সেখানে কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস বলো, সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হলেও কোনো মানুষের প্রাণ নেওয়া পর্যন্ত ইনক্লুড হয়ে যাচ্ছে, মানে লেভেলটা ভাবছো। তো এখানে সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। আর এটা এমন না যে একদম সুদূর কোনো দেশে ঘটছে বা সুদূর অতীতে ঘটেছিল এক সময়, এই কদিন আগে যদি তুমি পলিটিক্যাল সিনারিওটা দেখো, যে যিনি আমাদের এখন মুখ্যমন্ত্রী, ওনার ওপর কি হয়েছিল, গুলি চালানো হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, লাস্টে ওটা ওনার ওপর তো টার্গেট ছিল না, ঠিক আছে, উনি তো মারা গেলেন, কিন্তু যার ওপর টার্গেট ছিল সে কিন্তু পাওয়ারে ছিল, আর তাকে মারার জন্য যতটা আমি শুনেছিলাম, নট শিওর, 40 লাখ টাকা দেওয়া হয়েছিল, বুঝতে পারছো, ক্ষমতা টাকা একই লেভেলে চলছে, এমন না তোমার মানে সুদর অতীতে করছে, আমাদের সঙ্গেই সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, তোমরা শুনতে পাচ্ছ তো, ওকে, একবার কানেকশনটা একবার ব্রেক হয়েছিল, এবার শোনা যাচ্ছে তো এখনো, না এবার ঠিক আছে। ওকে। তো সেই জিনিসটাই, যে একই জিনিস ঘটছে, মানে এমন না যে আমরা যা পড়ছি সেটা আমাদের বাস্তবে যা ঘটছে তার থেকে বাইরে, সবই আমাদের কাছে। ইভেন আমার খুব ভালো মনে আছে, আমি যে ঘরটায় থাকতাম, ঠিক আছে, তার থেকে জাস্ট 10 মিনিট হেঁটে গিয়ে একটা জায়গা ছিল, সেখানে সোনার দোকান ছিল, ঠিক আছে, তার যে ওনার, উনি ওখান থেকে গাড়ি দিয়ে পাস করছেন, ওনার উপর শ্যুট করা হয়, কিন্তু গাড়িটা আর কি বুলেট প্রুফ ছিল, কিছু হয়নি ওনার, বাট আমি মানে আমার তখন সিনারিও এরকম, মানে আমি এখান দিয়ে যাচ্ছি, এখানেও গুলি চলছে, মানে আমি কোথায় আছি, কিন্তু এরকম মনে হয় যে সিভিলাইজ যখন শহর হবে সেখানে ওরকম কিছু, ওখানে পুরো উল্টো শুনে, এখানে এরকম কেউ ভাবতে পারবে না যে আমাকে গুলি করে দিয়ে কেউ চলে যাবে, বাট ওখানে সামনে, মানে ইভেন এমনি হয়েছে, একদিন অফিসে যাচ্ছি, একটা ছেলেকে জাস্ট চ্যাংদোলা করে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, মানে তার কোনো হদিস নেই, কেউ কোনো কথা বলছে, আর তার সব থেকে মজার বিষয় হলো ওখানে বেলঘড়িয়া পুলিশ স্টেশন পুরো সামনে, আমি দুটো জিনিস দেখেছিলাম, হসপিটাল আছে আর পুলিশ স্টেশন আছে, বাস পুলিশ স্টেশনের কোনো কাজ আমি দেখিনি। যখন আরজি করার মতো ঘটনাটা হয়, পুরো চারদিক থেকে পুরো ছেয়ে গেছিলো জায়গাটায়, ঠিক আছে, পুলিশগুলো নিজেদের লক করে ভিতরে বসেছিল, বুঝতে পারছো, এই হচ্ছে সিচুয়েশন। তো কি ধরনের মানুষের থেকে তোমাদের দূরে থাকতে হবে, কোন জিনিসগুলো থেকে দূরে থাকতে, আমরা বলার সময় বলে দিই আজকে ক্ষমতায় আছি, আছে কে ওটা বলে দিলাম, কিন্তু ঘুরে যায়, এখনই অনেক কিছুই ঘটছে, সেগুলো আমি এখানে বলতে পারবো না, বাট পলিটিক্যাল সিনারিও তোমরা কম বেশি সবাই এখন জানো, ঠিক আছে। তো এরপর তোমরা 18 হবে, অনেকের হয়ে গেছে, তো বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে স্টেটাস দেওয়ার ক্ষেত্রে, ফেসবুকে কোনো কিছু পোস্ট করার ক্ষেত্রে, কাউকে কিছু বলার ক্ষেত্রে সমস্ত দিক থেকেই করো, কিন্তু শালীনতার সাথে করো, নাহলে তো বিপদ আছে, কিছু বলার নেই, তো একটু সচেতন থেকো। তো
তো নেক্সট কি হচ্ছে এখানে, তারপর উনি এবার কি করছেন দেখো, হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপ। ফেল্ট মানে বুঝতে পারছো, উনি ডার্কনেসের মধ্যে, অন্ধকারের মধ্যে তারা ওনার যে স্টেপগুলো, ওনার যে হেঁটে যাবে সেগুলো অনুভব করছেন। অ্যান্ড দ্য ডোর, এবং দরজাটাকে মানে এরকম ভাবো যে হাতে খুঁজছে আর কি, ঠিক আছে। তারপরে ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং এইভাবে উনি, যেহেতু একটা হয় না চেনা জায়গা হলে আমরা জাস্ট বুঝে যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই আছে। যদি ধরো এখানে এখন কারেন্ট চলে যায়, আমি বুঝে যাবো আমার এখানে টেবিল আছে, এখানে চেয়ার আছে, সামনের দিকে আমাকে এইভাবে যেতে হবে, এইখানটা আমার বোট আছে, ঠিক আছে। ঠিক উনি যেহেতু জায়গাটা জানেন, ওইভাবে উনি ফিল করে করে যাচ্ছে এই জায়গায় এটা আছে। তারপর উনি ওই লজের বা দরজার সামনে যাচ্ছে। এবার মুখমণ্ডলটা দেখো, ওনার মনের মধ্যে কতটা অ্যাগ্রেশন রয়েছে। অ্যাগ্রেশন মানে জাস্ট লাইক বাংলায় কি বলবো, আক্রমণাত্মক একটা চিন্তা বা ভাবনা। দেন হি গ্রফট হিজ ওয়ে, এবার উনি কি করছেন এখানে, উনি সেই জায়গাটা, তার জায়গাটারই খুঁজে পাচ্ছেন। হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ, মানে অল্প জায়গার মধ্যে, মানে ওই যে ঘরের এন্ট্রিতে চলে যাচ্ছে সেই জায়গাটা লিটল প্যাসেজ, প্যাসেজ মানে হচ্ছে স্পেস, ঠিক আছে, অল্প জায়গা। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, অর্থাৎ একটা এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ বাতি কাইন্ড অফ জ্বালছেন, ঠিক আছে। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, সোল মানে আমি আগেও বলেছি এখানে মানুষকে বোঝাচ্ছে। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, অর্থাৎ সেখানে তিনি কোনো সোল দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। দেয়ার ওয়াজ আ বেড স্টেড উইথ নো বেডিং, বেড সেট মানে হচ্ছে এই যে বেড সেটটা থাকছে, বিছানাটা থাকছে, কিন্তু বিছানা বলবো না, এই যে ওপরে একটা জাস্ট বলতে পারো এই যে বেডের ব্যাপারটা এই জায়গাটা থাকছে, এর ওপর আলাদা করে আর বিছানা থাকছে না, ঠিক আছে, ওটাকে বলছে বেড সিটিং, সরি কোথায় গেল, বেডিং। বেডিং আর থাকছে না, বেড স্টেট থাকছে, এই যে জায়গাটা থাকছে, কিন্তু এর ওপর আলাদা করে আর বিছানা করা থাকছে না কোনো কিছু, বেডিং থাকছে না। অ্যান্ড ইন দ্য কর্নার, এই যে কোণের মধ্যে গেলে ছবিটা দেখবে ভালো বুঝতে পারবে, ইন দ্য কর্নার সেখানে কি থাকছে, দেয়ার ওয়াজ আ ডার্ক, মানে ডার্ক কালার আর কি, কি বলতে পারো কাইন্ড অফ ওই ধূসর হয়ে যাওয়া কালারটা, কাস্ট আয়রন স্টোভ, আয়রনের যে কালারটা হয়, ঠিক আছে। এখানে এই যে এইটা হচ্ছে স্টোভ, স্টোভ মানে যেটাতে আর কি ওই কোনো কিছু আর কি বলতে পারো কাইন্ড অফ আগেকার দিনে আগুন পোড়া বা রান্না করার এই সেন্সে, ঠিক আছে, যেটাকে চুলা বলে। চুলার যেহেতু এখন ইউজ আর হয় না, আর এটা আয়রন দিয়ে বা লোহা দিয়ে ঢালাই করা, ঠিক আছে। দ্য সিলস অন দ্য ডোর, এই যে সিল, সিল মানে হচ্ছে এই যে যায় জিনিসটা, ঠিক আছে, এই যে জিনিসটা মানে আটকানো রয়েছে, অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুমস ওয়ার ইন্টাক্ট, যেটা কি এই প্রিজনারের অর্থাৎ লয়ার যে ঘরে থাকছেন সেই ঘরের দিকে নিয়ে যাচ্ছে, সেটা অক্ষত রয়েছে, অর্থাৎ এর অর্থ এটাই বোঝাচ্ছে ভিতরে কিন্তু লয়ার রয়েছে বা আইনজীবী রয়েছেন, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এবার হবে বিষয়টা দেখার, তাহলে উনি কোথায় গেলেন, এবার উনি উকি মারছেন। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওল্ড ম্যান, তাই তো এখানেই তো ছিল, হ্যাঁ। ও এবার কি করছে, এই যে উনি দেশলাইটা জ্বালিয়েছিলেন বা ওনার হাতে যে লাইটটা ছিলেন, ওয়েন্ট আউট দ্য, মানে সেটাকে নিয়ে এগিয়ে গেলেন এই বৃদ্ধ মানুষ অর্থাৎ ব্যাংকার, টেম্পলিং উইথ ইমোশন, অর্থাৎ ভয়ে কাঁপছেন, কারণ ক্রাইম করতে গেলে তার কি মজা হবে, সে তো ভয়ই পাবে। তো ট্রেম্বলিং উইথ ইমোশন, পিপড, পিপড মানে হচ্ছে উঁকি মারা, এখানে নিয়ে একটা কথা বলবো, থ্রু দ্য লিটল উইন্ডো, অর্থাৎ ওই ছোট্ট জানলার মধ্যে, যে জানলা দিয়ে সব কিছু বিনিময় হতো। আর সেখানে আর একটা জিনিস, পিপড, পিপড মানে উঁকি মারা, ঠিক আছে। তো যারা ক্রাইম করে বা সেই টাইপের টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে একটু দেখবে না, এখানে যেটা বলে আড়ি পাতা, ঠিক আছে, আর একটু সেই কাছে গিয়ে আড়ি পেতে শোনা কি বলছে, এগুলো গ্রামের সাইডে কেউ হয়, আমার দেখে খুব হাসি লাগে, বাট এগুলো হাসির জিনিস না, আমি পরে বুঝেছি যে মানুষের টেন্ডেন্সি থাকে অন্যের হাড়ির খবর নেওয়ার, যেটা মানে এগুলো আমি শিখছি। ও গ্রেট। তো এই ধরনের বিষয়ে আর কি চর্চাই চলে, যে আচ্ছা ওর ঘরে এটা হয়েছে, ওর ঘরে সেটা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা। আর এর প্রসেসটা কি হচ্ছে, উঘি মারা। এটা কে কে দেখেছো বলো, একটুখানি মুখে বলো, এতে লাইক দিয়ে আর কিছু নেই, রিলেট করতে পারছো? আমাদের আমাদের পাশের বাড়ির কিছু বুড়িরা আছে, যার বাড়িতেই ঝগড়া হয় তারা ছুটে ছুটে চলে যাবে দেখতে, মানে ওদের চিনি, সঙ্গীটা চিনি আমি। এই না না, ওরম কারো নাম ধরে কিছু বলো না, বাট আমি এটা দেখেছি যাদের এই ধরনের মানে না অন্যকে খিঁচে আনার স্বভাব থাকে, তাদের উঁকি মারার স্বভাবটা থাকে, আমি দেখি। আচ্ছা ওইটা করেছে। আর এখন এই উঁকি মারাটা স্বভাবটা সীমাবদ্ধ নেই শুধু ঘরের আশেপাশে, এখন সন্দীপা স্পিকারটা অফ কর। হ্যাঁ কারো একটা মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে। তো এখন আবার আমি দেখেছি ডিজিটাল উঁকি মারা, ঠিক আছে, এমন না যে সামনে কারো হয়তো অপশানে চলে এলো দেখলাম, এমন না,
মানে ওপেন করে করে আচ্ছা ও কি পোস্ট করেছে, ও কি এটা করেছে, ও কি সেটা করেছে। আমি এই চক্করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি না, আর থাকলেও কাজের প্রয়োজনে থাকি, খুব বেশি থাকি না। আমার মনে হয় এখন ডিজিটাল উঁকি মারা শুরু হয়েছে, মানুষ এটা কি করছিস ওটাকে, মানে তার নিজের লাইফে যেটা এক্সপেকটেশন তার, ওই যে বললাম যে যেটা নিজে চায়, আমি এটা করছি, আমার এইটা পছন্দ, আমার সেটা তুই কেন করছিস না, এই ধরনের যে কম্প্যারিজন। আর সত্যি কথা বলতে এই জন্যই বলি সোশ্যাল মিডিয়া থেকে স্পেশালি পরীক্ষার সময় একটু দূরে থাকো, নাহলে কি ফ্রোমো ক্রিয়েট হয়। ফ্রোমো মানে আর কিছু না, ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা এ এটা করে নিল লাইফে, আমি এখনো কিছু করতে পারলাম না, এই যে তুলনা, তুলনায় বলে না তোমার সব হ্যাপিনেস খতম, সেকেন্ডে খতম করে দেবে। তো ওই জায়গাটা সোশ্যাল মিডিয়া আর এই যে পিপ বা উকি মারা হ্যাবিটটা, যে আচ্ছা ও এটা স্ট্যাটাস দিয়েছে, আচ্ছা ওর এইটা ঠিক ছিল, আচ্ছা এটা ঠিক ছিল না, এই উকি মারা স্বভাবগুলো যাদের মধ্যে এখন রয়েছে একটু সচেতন হও, নাহলে পরবর্তীতে জেলাসির মতো রোগে আক্রান্ত হতে পারো, এনভির মতো, স্পেশালি নট জেলাসি, এনভির মতো রোগে আক্রান্ত হতে পারো। তারপরে বিরক্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভয়ে থাকা, নার্ভাস ইস্যু, তো এইগুলোকে ওয়েলকাম করতে পারো। নিজের সব কিছু থাকার পরও হ্যাপি থাকতে পারবে না, তো সুন্দর একটা সমাধান সোশ্যাল মিডিয়াতে অন্যের মানে জায়গায় গিয়ে উঁকি মারো, ঠিক আছে। আর যদি সোশ্যাল মিডিয়া করতে হয় এডুকেশনাল তুমি জিনিস দেখো, তুমি যে কাজটা করছো সেটাকে ফলো করতে পারো, বিভিন্নভাবে ইউজ করা যায়। তোমার কাছের কয়েকটা মানুষ থাকলেও ঠিক আছে, কাছের মানুষ মানে এমনও নয়, অনেকে থাকে ফ্যামিলিতেই থাকে কিন্তু জাস্ট লাইক ওই এনভি টেনভি নিয়েই থাকে। তো মানুষকে ফলো করার থেকে অন্য কিছুকে ফলো করাও ঠিক আছে, আর আদারওয়াইজ খুব ক্লোজ ফ্রেন্ড তাদেরই। তো এইখান থেকে সেই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি, পিপ করা কাদের হ্যাবিট, আর তোমার মধ্যেও যদি থাকে নট আ গুড সাইন, ঠিক আছে। তো এখানে উনি জানলা দিয়ে উঁকি মারছেন, আর এখন ডিজিটাল উঁকি মারা হয়েছে, তো সেই বিষয়টা একটু খেয়াল রেখো। আর ক্যান্ডেল ওয়ার্স বার্নিং, অর্থাৎ একটা বাতি জ্বলছে, এই যে ভিতরে বাতিটা জ্বলছে ডিমলি, ডিমলি মানে হচ্ছে যখন খুব আবছা হয়ে জ্বলে, দেখবে যখন আমাদের মধ্যে অনেক দিন না লাইটগুলো হয়ে যায়, না লাইটের না অত আর জোর থাকে না, তখন ওটা বলে ডিমলি জ্বলছে, অর্থাৎ হালকাভাবে অস্পষ্টভাবে। ইন দ্য প্রিজনার্স রুম, অর্থাৎ ওই বন্দির ঘরের মধ্যে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে তার এই যে সিটিং টেবিলের কাছে আর কি বসে রয়েছে চেয়ারে। আচ্ছা তারপর কোথায় গেল, নাথিং কুড বি সিন, কোনো কিছু আর কি দেখা যাচ্ছে না, বাট হিজ ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছনের দিকটা, মানে এই যে দেখতে পাচ্ছ যেরকম ছবিতে এক্স্যাক্টলি সেরকম, বাট হিজ ব্যাক অ্যান্ড হেয়ার অন হিজ সেট, এবং তার মাথায় চুল দেখা যাচ্ছে, যেহেতু চুল কাটেনি অনেকদিন। আর নেক্সট কি হচ্ছে, অ্যান্ড হিজ হ্যান্ড, এবং তার হাত, মানে পিছন দিক থেকে হাত, চুল, বডি, জাস্ট ছবিটা মাথায় রাখো, তাহলে আর কিছু মুখস্থ করতে হবে না। অ্যান্ড ওপেন বুকস আর লাইং অন দ্য টেবিল, মানে কিছু বই খোলা অবস্থায় তার টেবিলে পড়ে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড অন দ্য টু ইজি চেয়ার্স, অর্থাৎ ইজি চেয়ার মানে হচ্ছে যে আরাম কেদারা যেটাকে বলে আর কি, যেটা বসে একটু রিল্যাক্স করা যায়, ঠিক আছে, কাউজি টাইপের। তো সেই ধরনের চেয়ারে আর কি রয়েছে, অ্যান্ড অন দ্য কার্পেট, এই যে কার্পেট পাতা রয়েছে তার উপর, নিয়ার দ্য টেবিল, যেটা টেবিলের সামনে রয়েছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ঘরের মধ্যে উনি উঁকি মেরে দেখতে পাচ্ছেন যে এই যে বন্দি, তার চুল দেখা যাচ্ছে, ব্যাগ দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, আর ক্যান্ডেল দেখা যাচ্ছে, আর কি দেখতে পাচ্ছেন, এই চেয়ার দেখতে পাচ্ছেন সামনে, এখানেও দুটো বই, এখানেও দুটো বই, এখানেও দুটো বই, ওই যে আমরা দেখেছিলাম চারিদিকে ছড়িয়ে রাখার যে সিচুয়েশন, মানুষ যখন কোনো কিছুকে জাস্ট খুঁজতে চায় না তখন যে সিচুয়েশনটা হয়, অর্থাৎ উনি ওনার লাইফের উত্তরণের দিকে যাচ্ছে। মানে একটা কথা আছে, যখন তুমি আর কি প্রচণ্ড ডার্কনেস দেখে ফেলছো, এখন লাইফ মনে হচ্ছে শেষ, তখনই বলে না একদম রাতের পরে অন্ধকার আসে, একদম যখন পুরো ডার্ক হয়ে আছে, এখন সেই সিচুয়েশনটা বলতে পারো ওনার, মানে একদম পুরো স্ক্যাটার্ড, পুরো মানে চারদিকটা কিছু দেখতে পাচ্ছেন না, কিছু খুঁজে পাচ্ছেন না, কিন্তু এরপরে উনি ওনার উত্তর খুঁজে পাবে, সেটাই আমরা দেখবো, জাস্ট লাইক রাতের পরে যেভাবে ভোর আসে। আর ঠিক একইভাবে আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের লাইফে খুব স্ট্রেস যাবে, খারাপ সিচুয়েশন যাবে, ঠিক তারপরেই যেটা এক্সট্রিম হয়ে গেলে তারপরে ভাবে ভালো কিছু ওয়েট করছে। তো সেম জিনিস, 5 মিনিট, 5 মিনিটস পাস্ট, এইভাবে 5 মিনিট চলে যায়, এটা মনে রাখবে 5 মিনিট যায়, মাত্র 5 মিনিট। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টিড, আচ্ছা এখানে কিন্তু প্রিজনার এই যে বন্দি, অর্থাৎ এখানে আইনজীবী আমি বলছি, লয়ার, উনি কিন্তু ডিড নট ওয়ান্স মানে একবারের জন্য, আচ্ছা এখানে স্টিন না স্টার, অর্থাৎ উনি নড়াচড়া করছেন না,
ঠিক আছে। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট মানে 15 বছরের বন্দিত্ব হ্যাড টট হিম তাকে শিখিয়েছে টু সিট স্টিল অর্থাৎ তাকে স্টিল ভাবে বসে আচ্ছা এটা হলো স্টার আর এটা হলো স্টিল। স্টিল মানে হচ্ছে এক জায়গায় জাস্ট যেমন আছে তেমন থাকা, নীরব, যেরকম পড়েছিলাম স্টিল হার্থ ইউলিসিসে পড়েছিলাম, নীরব যে হার্থ অগ্নিকুণ্ড, আর এখানে সেই স্টিল মানে নীরব মানে এক জায়গায় নড়াচড়া না করে সেই অবস্থা। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো ব্যাংকার ট্যাপড করছে মানে ঠক ঠক করে আওয়াজ করছেন উইন্ডোতে জানলাতে উইথ হিজ ফিঙ্গার তার আঙুল দিয়ে, এই যে ছবিটা দেখো এইভাবে। আর নেক্সট কি হচ্ছে অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট মানে কোনো রকম মুভমেন্ট করছেন না অর্থাৎ কোনো কিছু সাড়া দিচ্ছেন না, হোয়াট এভার ইন রেসপন্স মানে কোনো কিছু ইন রেসপন্স প্রতিক্রিয়া হিসেবে মানে যে আচ্ছা কে দেখি ঘাড় ঘোরাই বা কিছু বলি কিছু ডাকি কিছু রেসপন্স নেই, নো মুভমেন্ট কোনো নড়াচড়া পর্যন্ত ওনার বডিতে নেই অর্থাৎ উনি এতটাই ডুবে রয়েছেন নিজের কাজে। তো এই জন্যই বলবো যখন তুমি নিজে যে কাজটা করবে পড়াটা করবে এতটাই ডুবে থাকো বা যেটাই তোমার এই মুহূর্তের লক্ষ্য এতটাই ডুবে থাকো চারপাশের কে কি বলছো টাটা জানি না, ঠিক আছে। সেই বিষয়টা এখন ভাবে এই সিচুয়েশনটা উত্তরণের দিকে যাওয়ার লক্ষণ কোনটা, কে কি বললো জাস্ট ডোন্ট কেয়ার। সেম সিচুয়েশন এখানে কোনো মুভমেন্ট নেই, দাঁড়াও কোথায় গেল, আচ্ছা এখানে আরেকটু আছে। দেন দ্য ব্যাংকার কসাসলি মানে হচ্ছে খুব সতর্কভাবে ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, সিলস অফ মানে ওই যে সেই সামনে যে সিলসটা ছিল একটু আগে আমরা দেখলাম সেই সিলসটাকে মানে ভাঙছেন অর্থাৎ দরজার সামনে যে বাঁধনটা ছিল সেটাকে ভেঙে ফেলছেন, ঠিক আছে, আর খুব সতর্কভাবে যাতে বুঝতে না পারে। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এই যে কি হোল আগেকার দিনে হতো আমার চাবির যে হোলটা গর্তটা সেখানেই চাবিটাকে খুব সযত্নে রেখে দিচ্ছেন, ঠিক আছে, যাতে বুঝতে না পারা যায়, ঠিক আছে। দ্য রাস্টি লক গেভ আ গ্রেটিং সাউন্ড, আর যেহেতু অনেক দিন ধরে পড়ে রয়েছে তো এই যে এটাকে রাস্টি বলা হচ্ছে আর কি মানে একটা ঘর ঘর শব্দ করছে এরকম আর কি, গ্রেটিং সাউন্ড মানে একটু সেই যেরকম হয় না অনেকদিন পর একটা মোচড় দেওয়ার সাউন্ড তৈরি হয়। অ্যান্ড দ্য ডোর ক্রিকড ওই দরজাটা খট করে খুলে গেল, ঠিক আছে। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুট স্টেপস অর্থাৎ ব্যাংকার এখানে এক্সপেক্ট করছে যে ফুট স্টেপ পাবে অর্থাৎ পায়ের শব্দ পাবে যে কে এসছে দেখি দেখি এমন একটা ব্যাপার। অ্যান্ড দ্য ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট অর্থাৎ একটা বিস্ময়ের চিৎকার যে হঠাৎ করে কিছু হলো হয় না মানে এই জায়গাটা ভালো করে বুঝতে হলো। আমি আমার একটা এক্সাম্পল দিই, এরকম হয়েছিল আমার মায়ের একবার পায়ে সাপের দাঁত লেগে গেছিলো, আমি হাওড়া হসপিটালে আছি, এবার সারা রাত মায়ের সাথে জেগেছি আর ভোরের দিকে যখন সবাই উঠে গেছে আমি তখন ঘুমিয়ে গেছি আর কি, ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছি আর সামনে হঠাৎ করে একজন এসে বসেছিল, বসে আর কি সে আমাকে দেখছিল মানে হসপিটালেরই একজন, সে সেখানেই থাকে। তো সে এসে আমাকে সামনে দেখছে, এবার সামনে সব লোক আছে কেউ তাকে চলে যেতে পারে, এবার ঘুম থেকে উঠেছি আর সেই মোমেন্টে ও সামনে একজন, আমি জাস্ট ঘুম থেকে উঠে সামনে যখন দেখেছি চিল্লে উঠেছি, পুরো ওই রুমে যতজন ছিল প্রচুর বড় রুমটা, রুমের সব লোক আমার দিকে হাঁ করে দেখছে মানে ওই যে অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হয়ে যায় চিল্লে না, তারপর সে চলে গেল সামনে থেকে, আমি জাস্ট লাইক কি হলো কেসটা মানে সে সামনে দেখছে মানে ঘুম থেকে উঠে পাবো সেই মুখটা, এই যে ব্যাপারটা এইটা উনি যে ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, ঠিক আছে, বিস্ময় চিৎকার করা, আমার ওটা অমনিই ছিল যে ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। বাট 3 মিনিটস পাস্ট 3 মিনিট চলে গেল অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট এটা ছিল এতটাই আর কি শান্ত, কোয়াইট মানে চুপচাপ, অ্যাজ ইভার ইন দ্য রুম মানে যেরকম চিরকালের জন্য ছিল সেই ঘরটাতে সেইভাবে আর কি শান্ত ছিল, ঠিক আছে। হি মেড আপ হিজ মাইন্ড সে তার মনকে স্থির করে নেয়, এই যে মেড আপ মানে কি বলো না, মেড আপটা কাইন্ড অফ বলতে পারো মেকআপ, মেকআপ মুখে হয় জেনারেলি, তো এখানে মেকআপ মানে কি তৈরি করে না, এখানে মেকটা থেকে হচ্ছে মেড, মেড মানে হচ্ছে এখানে তৈরি করেছিল, মেড আপ তার মনকে প্রস্তুত করেছিল, এটাও একটা ফেজাল ভার্ব, তার মনকে হিজ মাইন্ড তার মনকে টু গো ইন ভিতরে যাওয়ার জন্য অর্থাৎ মেয়েটা মানে পুরোপুরি তৈরি হয়ে যাওয়া, ঠিক আছে। এবার ভিতরে যাচ্ছে, এবার সিনটা দেখো কি হচ্ছে 6 নম্বরে অ্যাড দ্য, দিদি হ্যাঁ বলো। আমার একটু তাড়া আছে, আমি কি লেফট নিয়ে নেবো? নিতে পারো কিন্তু এই জায়গাটায় শেষের দিকটা আর 5 মিনিট মতো লাগবে, একটা প্যারাগ্রাফই আছে। ঠিক আছে হুম দিদি হ্যাঁ বলো। বলছি পুরোটা শেষ করাবে আছে? আর একটা প্যারাগ্রাফ তো,
দুটো দুটো পেজ হয়ে গেছে আমাদের বইয়ের। তাই আমি তো জানি দুটো পেজ, আড়াইটের মতো পেজ লাগবে। দুটো পেজ হয়ে গেছে। দুটো পেজ হয়ে গেছে আর হ্যাঁ, দুটো পেজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই একটা এই প্যারাগ্রাফটা কি তোমাদের কত নম্বর পেজে আছে? আমার কাছে অ্যাকচুয়ালি বইটা নেই। এটা হচ্ছে 5 নম্বর পেজে আছে। 5, 6, 7 নম্বর, তাহলে ঠিকই যাচ্ছি। এটা কমপ্লিট করিয়ে নেব, বুঝলে? নাহলে দেখো শেষ হবে না। আর আমি একটা প্ল্যান করেছি, তোমাদের শনিবারে যেহেতু আমার একদিন ছুটি গিয়েছিল, আমি তোমাদের ওই একটা ক্লাসে লাস্টে যতটুকুনি পার্ট বাকি থাকবে আমি রেকর্ডেড ফর্মে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু অনেকের ক্লাস বাগেরা থাকে, টাইম অ্যারেঞ্জে অসুবিধা হয়, নাহলে হয়তো আমি লাইভই নিতাম, ঠিক আছে? হয়তো টাইম আছে, কিন্তু আমি চাইছি সময়ের জিনিস সময়ে হয়ে যাক, ঠিক আছে? তারপর তো এক্সাম নেবো তোমাদের। এই জায়গাটাই অ্যাট দ্য টেবিল থেকে আজকে এই এতটা লে অবধি করিয়ে দিই, ঠিক আছে? দেখে নাও, দেখো, অ্যাট দ্য টেবিল আ ম্যান, একজন মানে টেবিলের মধ্যে একজন মানুষ, আনলাইক অর্ডিনারি পিপল, আনলাইক মানে হচ্ছে লাইক মানে যেরকম মতো, আনলাইক মানে মতন নয়, সাধারণ মানুষের মতো না, ওয়াজ সিটিং মোশনলেস, অর্থাৎ বসে রয়েছেন কিন্তু তার কোনো মোশন নেই, কোনো গতি নেই। হি ওয়াজ আ স্কেলিটন, অর্থাৎ তিনি একজন কঙ্কাল, মানে ভাবো 40 বছর একভাবে সেই ঘরের মধ্যে কোনো রকম ভাবে, অর্থাৎ পুরো তার কঙ্কালের মতো অবস্থা হয়েছে। কোথায় গেল? উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, অর্থাৎ তার স্কিনটা ড্রন টাইট, অর্থাৎ খুব মানে আজকে পুরো বসে গেছে আর কি, টাইট হয়ে, ওভার হিজ বোনস, তার হাড়ের ওপরে, অর্থাৎ বলতে পারো একদম বিদ্ধ হয়ে গেছেন, ঠিক আছে? উইথ লং কার্লস, অর্থাৎ এখানে এই যে লক্স বেরোয় না এবার ঘুরিয়ে ঘুরিয়ে, মানে যেটাকে করে আর কি অনেকে, সেই আর কি, আরে কি বলে ওটাকে, কোঁচকানা চুল, সেই জায়গাটা, কার্লস লাইক আ ওমান্স, অর্থাৎ একজন মেয়েদের মতো সামনে চুলগুলো কোঁচকানে, এই যে ছবিটাই যেরকম দেখাচ্ছে, ঠিক আছে? কার্লস অ্যান্ড আ স্যাগি বিয়ার্ড, অর্থাৎ স্যাগি মানে হচ্ছে খুব কাইন্ড অফ ঝাংড়া টাইপের হয়ে থাকা, ঠিক আছে? এই যে দেখে ছবির মধ্যে আমার নেই, হুম, আমি আমার দেখাচ্ছি, আমার নেই, ছবিতে দেখো, ঠিক আছে? কোথায় গেল? অ্যান্ড হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা ইয়েলো মানে এখানে কি পুরো শুকনো হয়ে এসেছে, ঠিক আছে? উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, আর্থি টিন্ট মানে হচ্ছে এই যে যে খাঁজ খাঁজার দাগগুলো পড়ে না, সেই যেরকম মাটিতে হাল দিলে দেখবে মাটির মধ্যে আগে সেই হাল দিতে জানো, লাঙ্গল দিয়ে একটা একটা দাগ পড়তে পড়তেছে, তো সেই রকম আর্থি টিন্ট ইন ইট, তার মুখের মধ্যে দাগ পড়েছে। হিজ চিক্স ওয়ার হলো, মানে তার মুখগুলো আর কি একদম ঢুকে গেছে, যেরকম হয় আর কি, একজন বৃদ্ধ বয়সের ছবি ভাবো। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার ব্যাক বা মানে পিছনের যে অংশটা মানে সিদ্ধারাটা সোজা রয়েছে, অ্যান্ড ন্যারো খুব সংকীর্ণ, ঠিক আছে? অ্যান্ড নেক্সট দেখো, এখানে লেখাটা এতটা ছোট, অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন। আচ্ছা, এটা আমি একটু পুরোটাই বলছি, এখানটার খুব ছোট লেখাটা, যে তার যে মাথার ওপর যে এখানে কি বলবো চুলগুলো পড়ছে, এই যে কন্ডিশনটা, দাঁড়াও, হিজ ব্যাক লং ন্যারো অ্যান্ড দ্য হ্যান্ড হুইচ ইজ স্যাগি হেড, দ্য হ্যান্ড অন হুইচ, অর্থাৎ হাতের যার উপরে তার যে স্যাগি হেড, এই যে তার মাথাটা যেটা আর কি ঝাংড়া হয়ে রয়েছে, ওয়াজ প্রপড ওয়াজ সো থিন, সেটা আর কি খুব শুকিয়ে গেছে, মানে একটা বলতে পারো যে মানে একদম পুরো বৃদ্ধ বয়সের যে ছবিটা, শীর্ণকায় যেটাকে বাংলায় বলে, সেরকম একটা অবস্থা হয়েছে। অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ডেডফুল টু লুক অ্যাট ইট, ডেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর এটার দিকে তাকানো, ঠিক আছে? আর এখানে ওনার মানে এই এই যে পুরো ডেসক্রিপশনটা, এই জায়গাটা একটু ভালো করে পুরো ব্যাকেট করে রাখো, ঠিক আছে? মানে এতটাই উনি মানে বৃদ্ধ বয়সে যেরকম ক্ষমতাহীন হয়ে গেছে বা কোমল হয়ে গেছেন বলতে পারো, সফট হয়ে গেছেন, আর বলতে পারো এক কথায় দুর্বল হয়ে গেছেন, ওকে? হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্টিকড উইথ দ্য সিলভার, অর্থাৎ সিলভার মানে হচ্ছে চুলের কালারটা সিলভার কালার, অর্থাৎ সাদা হয়ে গেছে। অ্যান্ড সিইং হিজ এমাসিটেড এজড লুকিং ফেস, এমাসিটেড আর মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, আর এখানে মানে এজড লুকিং মানে হচ্ছে বয়স্ক দেখাচ্ছে, ঠিক আছে? এমাসিটেড মানে শুকিয়ে যাওয়া, এজড লুকিং মানে হচ্ছে যেটা বয়স্ক দেখাচ্ছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভড দ্যাট, কেউ বিশ্বাস করবে না যে হি ওয়াজ অনলি 40, মাত্র 40 বছর বয়স হয়েছে। হি ওয়াজ অ্যাসলিপ, যেন সে ঘুমন্ত অবস্থা রয়েছে, দুর্বল হয়ে রয়েছে, এরকম হয় দেখবে আমাদের যখন প্রেশার কমে যায় মনে হচ্ছে জাস্ট ঘুম পেয়েছে, এরকম একটা কন্ডিশন। ইন ফ্রন্ট অফ হিস বোট হেড, বোট হেড মানে যেটা নত করা মাথা, দেয়ার লে ফ্রন্ট, ইন ফ্রন্ট মানে হচ্ছে কোনো কিছুর সামনে, ইন ফ্রন্ট অফ হিস বোট হেড অর্থাৎ তার নত করা মাথার সামনে, লে মানে কোনো হচ্ছে স্থায়িত্ব রয়েছে, কি রয়েছে? অন দ্য টেবিল
মানে টেবিলের ওপরে, আর শিট অফ পেপার অর্থাৎ কাগজের অনেকগুলো শিট, মানে লুজ শিট আর কি যেটা আমরা বলি, অন উইচ যেটার ওপর দেয়ার ওয়াজ সামথিং রিটেন, যার উপরে কিছু একটা লেখা রয়েছে, ইন ফাইন হ্যান্ডরাইটিং, ফাইন মানে সুন্দরভাবে হাতের লেখায়, অর্থাৎ তিনি ফিজিক্যালি পুরোপুরি ব্রোকেন, কিন্তু তার ভিতরে রিফ্লেকশনটা তার হাতের লেখায় প্রকাশ পাচ্ছে।